স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 53তম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি বাজারে, যেটা সুধারাম থানার অন্তর্গত। ঘটনাটি মূলত এই মাইজদি বাজারেই ঘটেছে। মাইজদি বাজারে টিভি সেন্টার রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের একটা উপকেন্দ্র। সেখানে বিশাল বড় টাওয়ার রয়েছে। তো এখান থেকে কাছাকাছি জায়গায় একটা বাগান রয়েছে, আর তার পাশে বাড়িঘর আছে। এই বাড়িঘরগুলোকে অনেকেই আবু বকরের বাড়ি বলে থাকেন, কেননা এই এলাকাটা বিস্তীর্ণ এলাকাতে একটা সময় অনেক হিন্দু পরিবার বসবাস করত। মুক্তিযুদ্ধের অনেক আগ থেকেই তারা আস্তে আস্তে যখন ভারতের দিকে চলে যাওয়া শুরু করে, মুক্তিযুদ্ধের পরে অনেকে চলে গেছেন, তখন আবু বকর নামে একজন ব্যক্তি এই বিস্তীর্ণ জায়গা কিনে নেন, ওই জঙ্গল বা আশেপাশে যে জায়গাগুলো আছে আর কি। তো যার কারণে আবু বকরের বাড়ি নামেই এই জায়গাটা পরিচিত। ওখানে একটা সময় 3টা পুকুর ছিল, এখনো পুকুর আছে সেখানে। তো ওখানে যেই হিন্দু পরিবার বসবাস করতো তারা অনেক সম্ভ্রান্ত পরিবার ছিল, তাদের অনেক বড় বড় ব্যবসা ছিল। ওখানে আরো যে সমস্ত হিন্দু পরিবার থাকতো তাদেরও অবস্থা মোটামুটি ভালোই ছিল। এদের মধ্যে একজন, ওনারা নাকি স্বর্ণের ব্যবসা করতেন, অনেক স্বর্ণালঙ্কার ব্যবসার প্রয়োজনই তাদের কাছে থাকতো। এখন যেমন ব্যাংকে লকার সিস্টেম রয়েছে, তখন তো এই অঞ্চলগুলোতে ওভাবে লকারে রেখে ব্যবসা বাণিজ্য করাটা অনেক কঠিন ছিল। এই জন্য অনেক সময় তারা কি করতেন, বিভিন্ন জায়গায় তারা এই স্বর্ণালঙ্কারগুলো রেখে দিতেন তাদের প্রয়োজনে আর কি। ওনাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে যেই জায়গাগুলোতে রাখা যায় সেই জায়গাগুলোতে ওনারা রাখতেন। পরবর্তীতে ওনারা যখন চলে যান, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যে রেখেছেন এটা পরবর্তীতে শনাক্ত করাটা কঠিন হয়ে যায়। বিশেষ করে মাটির নিচে যদি কোথাও রাখা হয়, ঝড় বাদল ঝোপ জঙ্গল হয়ে গেলে সেখানে এক্স্যাক্ট জায়গাটা শনাক্ত করা মুশকিল হয়ে যায়। আর যেহেতু ওই সময় স্বর্ণের ব্যবসায়ী ওনারা করতেন, অনেক স্বর্ণ তাদের কাছে তো ছিল, তারা চলে যাওয়ার সময় অনেক স্বর্ণ নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ভাবে স্বর্ণ রেখে দিয়ে গিয়েছিলেন। শোনা যায় তারা যে পুকুর খনন করেছিলেন, এই পুকুরের ভেতরেও স্বর্ণ রেখে দিয়েছিলেন। তো মানুষ কিন্তু ওখান থেকে বিভিন্ন সময় স্বর্ণের বিভিন্ন জিনিস পেয়েছে। ওই এলাকায় যারা আছেন তারা বিভিন্ন সময় সেখান থেকে এগুলো পেয়েছেন। দেখা গিয়েছে যে কলস পেয়েছেন, ছোট ছোট স্বর্ণের হার বা আংটি বা স্বর্ণের বার এরকমও পেয়েছেন, এমন মানুষও খুঁজে পাওয়া যাবে। তো মানুষ বুঝতে পেরেছিলেন যে এগুলো আসলে তাদেরই রেখে যাওয়া। কেউ কেউ বলেন যে না, এটা জিনেদের গুপ্তধন। মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে ওনাদেরই সম্পদ এগুলো, ওনারা বিভিন্নভাবে রেখে দিয়ে গিয়েছিলেন আর কি, সেগুলো নিয়ে যেতে পারেননি। তো এই যে পুকুর, এখন যে একটা পুকুর, এই একটা পুকুরে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা কিন্তু ঘটে। তবে এই ধরনের পুকুরগুলোতে দেখা যায় যে সারা বছর পানি থাকে, কখনো পানি শুকায় না, পাম্প লাগিয়েও বা সেচ দিয়েও পানি কমানো যায় না। কিন্তু এই পুকুরটা ব্যতিক্রম। এই পুকুরটা স্বাভাবিক পুকুরের মতোই, পানি কমে যায়, একদম কাদা হয়ে যায়, শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানি হয়। তো ঘটনাটি মূলত যাদের সাথে ঘটেছিল তারা 2 জন, একজন খালা আর একজন ভাগিনা। খালার নাম হচ্ছে সখিনা, ভাগিনার নাম কামরুল। ঘটনার সময় 2011। শোনা যায় ওই পুকুর আর আশপাশের এলাকায় একটা ভয়ঙ্কর পিশাচ রয়েছে, অনেকেই দেখেছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই যে সখিনা খালা আর কামরুল, ওনারা কি করতেন, ওনারা গরু ছাগল হাঁস মুরগি এগুলো লালন পালন করতেন। এটাই মূলত তাদের মেইন পেশা ছিল। 2011 সালে তাদের যে ষাঁড় গরু ছিল কুরবানির সময় বিক্রি করতেন বা বিভিন্ন সময় হাটে বিক্রি করতেন লালন পালন করে। আবার যেই দুধেল গাইগুলো ছিল, দুধ দুইয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন। ছাগল ছিল, ছাগল বিক্রি করতেন। সারা বছর ধরেই তারা এই কাজটা করতেন। তো এইভাবেই তাদের চলতো, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলতো। আর বিভিন্ন সময় দুধ দোয়াতে হতো, অনেক সময় বিকালবেলাও দুধ দোয়াতেন। তারপর দেখা যেত যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা বড় সিলভারের হাড়ি বা পাতিল সবসময় সাথে রাখতেন ওনারা। যেখানে যেতেন
এই খালার ভাগিনা এই একটা পাতিল সাথে নিয়ে যেতেন, বিভিন্ন প্রয়োজনেই তারা নিতেন আর কি। আর ওনারা যেখানে এই ছাগল গরু বাঁধতেন এই জায়গাটা, এই যেই একটা জঙ্গলের মতো কথা বলেছিলাম, আবু বকরের বাড়ির পাশে জঙ্গল, তো এই জঙ্গলটা পাড়ি দিয়ে, পুকুর পাড়ি দিয়ে আর একটা বড় মাঠ রয়েছে, এখানে গরু ছাগল বাঁধতেন। তো গরু নিয়ে আসা হলেও ছাগল বেশ কয়েকটা তখনও ওখানে ছিল, তো ওইটা আবার নিয়ে যাওয়ার জন্য ওনারা এসেছেন। তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, আশেপাশে বেশ ভালোই আলোকিত আছে। আর জঙ্গল পাড়ি দিয়ে এই সাইডটাতে লোকজন কম আসে, অন্য দিক দিয়ে ঘুরে যায়, মানে যাওয়ার পথ ওইটাই, জঙ্গলের ভিতর দিয়ে না। তারপরে ওনারা যেহেতু চিন্তা করেছিলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাগলগুলো আনতে হবে, এই জন্য ওনারা শর্টকাট পথ হিসেবে জঙ্গলের ভিতর দিয়ে ওই পুকুর পাশ দিয়ে ওনারা ওই ছাগলের কাছে এসেছিলেন। ওনারা যখন ওই দিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনারা একটা অদ্ভুত দৃশ্য দেখেন। ওনারা দেখতে পান যে এই যে পুকুরটা, এই পুকুরটাতে ওই সময় কিন্তু পানি ছিল না, একদম কম পানি ছিল, ছিল না বলতে ছিল খুবই সামান্য, কাদা হয়েছিল আর কি, একদম তলানি বলতে গেলে যা থাকে আর কি ওরকম। ওই সময় ওনারা দেখেন এই পুকুর ভর্তি বড় বড় সব গজার মাছ কিলবিল করছে, ছোট ছোট গজার মাছও আছে, ম্যাক্সিমাম সব অনেক বড় বড়। এটা দেখে কিসের ছাগল কিসের গরু, কি আনবেন না আনবেন ওই চিন্তা মাথার থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে এই খালার ভাগিনা দুজনেই দ্রুত পুকুরের ভিতরে নেমে পড়েন, গজার মাছ ধরবেন। চিন্তা করলেন যে ছাগল আছে ওইখানে থাক, ওটা আনতে পারবো, সমস্যা নেই, কিন্তু এই মাছগুলো তো আর পাবো না। দুজন মিলে এই মাছগুলো ধরার চেষ্টা করছেন। মাছগুলো ছিল বেশ পিচ্ছিল টাইপের, ধরতে পারছিলেন না। তারপরও একটা সময় ওনারা ধরতে সক্ষম হন, ধরে ধরে ওই পাতিলের ভিতরে ঢুকাচ্ছেন। ওই পাতিলের ভিতরে অত বড় গজার মাছ কিন্তু 3-4টার বেশি আটার কথা না, কিন্তু ওনারা দেখতে পাচ্ছিলেন যে ওনারা অনেকগুলো গজার মাছ ভরছেন, তো ভরছেনই, পাতিল আর ভরে না। তবে একটা পর্যায়ে ভরে যায়, এখন আর তো নেয়ার জায়গা নাই, পাতিলও ভারী হয়ে গেছে। তো পাতিলের এক পাশে এই সখিনা খালা আর এক পাশে এই কামরুল ভাগিনা, দুজন ধরে পাতিল নিয়ে উপরে উঠেছেন। তাকিয়ে তাকিয়ে দেখছেন আরো কত মাছ কিলবিল করছে, এগুলা নিতে পারলো না তারা, এটা নিয়ে তারা আফসোস করছে, কি আর করা, তাদের তো আর নেয়ার উপায় নাই, তাদের পাতিল তো ভরে গেছে। তারা বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। কিছুটা পথ হাঁটতেই মনে হলো যে আরে পাতিল এত হালকা লাগছে কেন, আসলেই হালকা, কিন্তু একটু আগেও তো এরকম হালকা ছিল না, মাছ কি লাফিয়ে লাফিয়ে চলে গেল নাকি? দুজনেই পাতিলের দিকে তাকান, তাকিয়ে একজন আরেকজনের দিকে এবার অবাক হয়ে তাকিয়েছেন। আরে এটা কি ওনারা দেখছেন? পাতিলের ভিতরে মাছ আছে এটা সত্য, কিন্তু এই মাছগুলো বিশাল আকৃতি থেকে একদম ছোট ছোট, 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজের হয়ে গেছে, সেগুলোই পাতিলের ভিতরে কিলবিল করছে। এইটা দেখার সাথে সাথে ওনারা চিন্তা করেছেন যে ওনারা যে কাজটা করেছেন এটা মোটেও ভালো কাজ হয় নাই, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এই মাছগুলো স্বাভাবিক কিছু না। ওই সময় পাতিল ফেলে রেখেই ওই ছাগল আনার কথা ভুলে গেছেন, বাড়ির দিকে দিয়েছেন দৌড়। মাছের যে কি হলো পাতিলের কি হলো ওইদিকে তাকিয়েও দেখেন নাই। দৌড় যখন দিয়েছেন ওই পথেই একটা তাল গাছ পড়ে, বেশ লম্বা একটা তাল গাছ। তখন দুজনেই খেয়াল করছেন তাল গাছের মাথা থেকে বিশাল আকৃতির কি যেন একটা নেমে আসছে। অল্প সময়ের মধ্যেই জিনিসটা নেমে এসে তাদের পথের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তারা খেয়াল করলো এই জিনিসটা একদম কালো কুচকুচে, চেহারা বোঝা যাচ্ছে না ওভাবে, যদিও বা তখন চারদিকে মোটামুটি আলো ছিল, তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি। তারা দেখতে পেল এই জিনিসটার 2 হাতে 2 পায়ে অনেক বড় বড় নখ, নখগুলো এত লম্বা যে সামনের দিকে বাঁকিয়ে গিয়েছে, আর তীক্ষ্ণ খুবই। যতটুকু আলো আছে মনে হচ্ছে চিকচিক চিকচিক করছে, ব্লেডের উপর আলো পড়লে যেরকম চিকচিক করে ওরকম চিকচিক করছে। এই নখ দিয়ে কাউকে যদি আঘাত করা হয় বডি কয়েক টুকরো হয়ে যাবে। 5 আঙ্গুল দিয়ে যদি হিট করা হয়, এই 5 আঙ্গুল যদি বডিতে লাগে তাহলে বডি 5 টুকরো হয়ে যাবে, এমন ধারালো তীক্ষ্ণ নখ। ওই জিনিসটা সামনে দাঁড়িয়ে থাকার পরপরই হঠাৎ করে এক ধরনের শব্দ করে ওঠে, হুম হুম এরকম শব্দ করতে থাকে। এই দুইজন তখন আর পেছন দিকেও আর যেতে পারছেন না, সামনের দিকেও যেতে পারছেন না, তাদের শরীর একদম ফ্রিজ হয়ে গিয়েছে, জমে গিয়েছে, ভয়ে ওনারা নড়াচড়াই করতে পারছেন না।
এই সময় তারা আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখেন, সেটা হচ্ছে একটু আগেই তো চারদিকে আলোকিত ছিল, এখন একদম অন্ধকার হয়ে গিয়েছে, ঘুটঘুটে অন্ধকার। মাত্রই কিন্তু চারদিকে আলো ছিল, এত দ্রুত কিন্তু অন্ধকার হয় না। ওনারা কি করবেন না করবেন ওনাদের তো আর মাথা কাজ করছে না। মিনিট খানেক এভাবে যাবার পর দুজনে অনেক চেষ্টার পর একসাথে চিৎকার দিয়ে ওঠেন। ওই সময় আবার কি হয়েছে, ওই জঙ্গলের সাইডেই একটা বাড়ি রয়েছে, এখন তো ওই দিক দিয়ে বসত বাড়ি হয়ে গেছে আর কি। তো ওখানে বসবাসকারী একজন ভদ্র মহিলা, উনি আবার কোনো কারণে বের হয়েছিলেন বাসা থেকে, কারণ ওই সময় তো রাত এত গভীর না যে কেউ বাসা থেকে বের হবে না, জাস্ট সন্ধ্যার সময়। তো উনি যখন বের হয়েছেন, উনি এরকম চিৎকার যখন শুনেছেন, উনি তো জানতেন যে জঙ্গলের এই সাইডে, তালগাছের এই সাইডে, পুকুরের এই সাইডে অনেক ভয়ের ঘটনা ঘটে। উনি তো বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আর ওই অঞ্চলের মহিলারা নাকি বেশ সাহসী। উনি দূর থেকে বলছেন, এই কে রে, দাঁড়া, আমি আসতেছি, ভয় পাস না। এই বলে উনি যখন কিছুটা পথ এগিয়েছেন, আগানোর পর উনি দূর থেকে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনিও দেখেন ওই তাল গাছের ওখানে ভয়ঙ্কর একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে, যার চেহারা উনি পেছন থেকে দেখতে না পারলেও ওইটার হাতে পায়ে যে বড় বড় নখ রয়েছে এটা উনি দেখতে পেরেছেন। এইটা দেখে উনিও প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছেন। ওই সময় ওনার ঘরে ছিল ছেলে, ওনার ছেলে মনে করেছে চোর বা ডাকাত। সে বিশাল বড় একটা রড নিয়ে বের হয়েছে আর চিৎকার করছে, এই চোর চোর চোর, কে কোথায় আসো, বের হয়ে আসো। এরকম চোর 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 আওয়াজ শুনে আশেপাশের লোকজনও কিন্তু দা, বটি, খুন্তা যা আছে, যার কাছে যেটা আছে সেটা নিয়ে বের হয়ে আসতে থাকেন। এদিকে ওই ছেলেটা তো তার মা যেদিকে গিয়েছে সেদিক থেকে শব্দ ভেসে আসছে, সে ওইদিকে গিয়েছে, আর লোকজন ওইদিকে যাওয়া শুরু করেছে। যখন এরকমটা হয়েছে তখন নাকি ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। এরপর লোকজন চলে আসে, যখন এসে দেখে যে এই যে সখিনা খালা আর কামরুল ভাগিনা ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এদিকে এই তিনজনই যে বর্ণনাটা দিয়েছে সেটা সবাই শুনেছে, যে পরবর্তী যে মহিলাটা উনি পেছন থেকে কি দেখেছেন আর ওরা কি করেছে সেটা তো আসলে সবাই জানলো। পুকুরে তখন কিন্তু কোনো মাছের অস্তিত্বই ছিল না। পরবর্তীতে তাদের যেই পাতিল যেটা, ওটা ওরকমই ছিল, তবে ওর মধ্যে মাছ জাতীয় কোনো জিনিস ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল। যাই হোক, পরবর্তীতে তাদের ছাগল, তারপর পাতিল, এগুলো ওনারা নিয়ে আসেন। এরপর ওনাদের বেশ জ্বর হয়েছিল, তবে ওনারা কোনো হুজুরের কাছে গিয়েছিলেন কিনা, ঝাড়ফুঁক করিয়েছিলেন কিনা এই বিষয়ে অবশ্য হৃদয় ভাই কিছু জানাতে পারেননি, তবে ওনারা আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। এখনো ওনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখনো ওনাদের এই ঘটনা অনেকেই জানেন। ওই এলাকার এই পাঁচদি বাজারের টিভি সেন্টার, ওখানেই তো ওনাদের বাড়ি, এখনো অনেকেই তাদের ঘটনা জানেন। আর এবার আসি অন্য আরেকটি ঘটনায়। তো এই ঘটনাটি মূলত আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন হৃদয় ভাই, তো ওনার বন্ধুর বোন তার সাথে ঘটেছিল। যদিও বা এই যে ঘটনাটা মাত্র শেয়ার করলাম, এই ঘটনাটিরও মূল বর্ণনাটা তার ওই বন্ধুই দিয়েছিলেন তার কাছে। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল ওই কাছাকাছি একটা জায়গা, সিরাজ মিয়ার বাগান নামে পরিচিত একটা বাগান আছে, এখনো আছে। সেটা অনেক আগে থেকেই এই নামেই পরিচিত ছিল। আগে তো অনেক ঘন ছিল, এখন অতটা নাই। একটা সময় ওই বাগানে দিনের বেলাতেই নাকি মানুষ আলো দেখত, আগুনের গোলা দেখত। সাধারণত আমরা রাতের বেলা এগুলো দেখার কথা জানতে পারি, রাতের বেলা এগুলো ঘটে, দিনের বেলাতেও যে ঘটে এটা কিন্তু সচরাচর শোনা যায় না। ওই বাগানে নাকি দিনের বেলাতেও বড় বড় আগুনের গোলা মানুষ ঘুরতে দেখত। মানুষ গেলেই ওই আগুনের গোলা তাদেরকে ধাওয়া দিত, আক্রমণ করত। তো এই যে বন্ধুর বোন, সে কি করেছিল, সে তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে ওই বাগানের ওই পাশে শাক তোলার জন্য যাবে। যদিও বা একজনে মিলে ওই বাগানের ভিতর তো ঢোকে না সাধারণত, তো তারা চিন্তা করেছে যে এখন তো একদম দিনের বেলা, আমরা যাই শাক তুলে নিয়ে আসি। বাগানের ভিতরের দিকে যখনই একটু বেশি ঢুকে গেছে আর কি, এরপরই তারা দেখে চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো তাদের দিকে ধাওয়া করছে। মানে চারপাশ থেকে, কোন দিকে পালাবে, চতুর্দিক থেকে ধাওয়া করছে। আর আগুনের গোলা শুধু ধাওয়া করছে বিষয়টা এরকম না, বিভিন্ন ধরনের আগুনের গোলা সরাসরি তাদের শরীরে এসে হিট করছে।
তবে হিট করার কারণে তাদের শরীর যে পুড়ে যাচ্ছিল বিষয়টা এরকম না। যখন হিট করছিল মনে হচ্ছে তীব্র গরমের ছ্যাঁকা লাগছে তাদের, শুধু এতটুকু অনুভূতি হচ্ছে, তবে শরীরের কোথাও ফোসকা পড়ে যাচ্ছিল না। তো এরকম প্রত্যেকেই আগুনের গোলার আঘাত সহ্য করছে, কোন দিকে যাবে কি করবে চিৎকার চেঁচামেচি করছে। একটা পর্যায়ে তারা দৌড়ঝাঁপ শুরু করে দেয় এবং বাগান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। শোনা যায় ওই বাগানে অনেক ভালো জিনের আবাস রয়েছে, আবার দুষ্টু জিনের আবাসও রয়েছে। ওরা আসলে চায় না ওই বাগানের মধ্যে মানুষ প্রবেশ করুক, প্রবেশ করলেই তারা খুবই বিরক্ত হয় এবং দিনের বেলাতেও তারা এভাবেই আক্রমণ করে। এখন তো দেখা যাচ্ছে যে অনেক আলোকিত হয়ে যাচ্ছে আশেপাশে, বিষয়টা কিছুটা কমে এলেও বিষয়টা যে একদমই এখন ঘটে না এটাও কিন্তু বলা যাবে না। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, মাত্র যে দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, এ দুটি ঘটনা কিন্তু অন্ধকারে হয়নি, আলোতেই হয়েছে, সন্ধ্যার ঠিক আগে। প্রথম ঘটনাটা কিন্তু মাগরিবের আজানের আগে হয়েছে, কিন্তু ওই সময় তারা হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার দেখছিলেন যখনই ওই অভাবটা নেমে এসেছিল। আর পরবর্তী যেই ঘটনাটি বললাম, এই সিরাজ মিয়ার বাগানের ঘটনা, এই ঘটনাটি কিন্তু একদম দিনের বেলাতে ঘটেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভৌতিক ঘটনা সবসময় যে রাতেই ঘটবে এমনটা কিন্তু বলা যায় না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই গজার মাছ খান না, অনেক বড় বড় আকৃতির শোল মাছ খান না। এখানে দুটো কারণ থাকে, এক হচ্ছে রুচির ব্যাপার, অনেকে এটা হয়তো বা পছন্দ করেন না, আবার অনেকে প্যারানরমাল বিষয়ের আঁচ করতে পেরে তারা খেতে চান না। এই দুই পক্ষই ঠিক আছে, রুচির ব্যাপার তো থাকতেই পারে, সবাই যে সব মাছ খাবেন এটাও তো আশা করা যায় না, একজনের এক একটা রুচি থাকে। তবে মাছ কেনার ক্ষেত্রে এই ধরনের মাছ, বিশেষ করে যেগুলো অনেক বিশাল আকৃতির হয়ে থাকে, এগুলো আসলে আমি না খাওয়ার পরামর্শ দিব। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই মাছগুলো কেনার পরেও ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। আর একটা পুকুরের মধ্যে যেখানে পানি অনেক কমে গেছে সেখানে অনেক গজার মাছ কিলবিল করছে, এই বিষয়টা তো অস্বাভাবিক। কিন্তু মাছ কিলবিল করতে দেখলে অনেকেরই মাথা ঠিক থাকে না, মাছ ধরার জন্য তারা নেমে পড়েন। এই ভুলটাই কিন্তু করেছিলেন এই সকিনা খালা আর কামরুল ভাগিনা। এই কারণে তাদের এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। যদি তারা মাছ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হতেন আর ওই মাছ যদি ওনারা রান্না করে খেতেন তাহলে কি পরিণতি হতো এটা তো আমরা সবাই বুঝতে পারছি। যাক, আল্লাহর রহমতে ওনাদের সুস্থ হয়ে গেছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর এই যে সিরাজ মিয়ার বাগানের যে ঘটনা বললাম, এই ঘটনার পরে ওনারা যে অনেক অসুস্থ হয়েছিলেন বিষয়টা এরকম না, এমনি হালকা পাতলা ঝাড়ফুঁক করিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। উনি জানিয়েছেন ওনার সংগ্রহে আরো ঘটনা আছে, পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকবো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হাসান। ওনার বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। উনি চট্টগ্রামের একটি স্বনামধন্য হসপিটালে কর্মরত রয়েছেন। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা। এই ঘটনার ভয়াবহতার ফলে সৃষ্ট সমস্যা উনি এখনো বয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল মাত্র ৩-৪ মাস আগের এক রাতে। ওনাকে মাঝে মাঝে একটা দায়িত্ব পালন করতে হয়। শুধু ওনাকে না, ওনার মতো পদে যারা রয়েছেন এরকম বেশ কয়েকজনকে এই দায়িত্বটা পালন করতে হয়। তা হচ্ছে ডেথ কেয়ারে দায়িত্ব পালন করা। ডেথ কেয়ার জিনিসটা কি? কোনো লাশের যদি ড্রেসিং করাতে হয় সেক্ষেত্রে ডেথ কেয়ারে এটা করা হয়। ড্রেসিং অর্থ লাশের কোথাও কোনো কাটাছেঁড়া রয়েছে সেটাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া, জাস্ট এতটুকুই। কোনো জীবিত রোগীর ক্ষেত্রে কাজটা যতটা সহজ, মৃত রোগীর ক্ষেত্রে কাজটা কিন্তু মোটেও এত সহজ নয়, অনেক সাহসের প্রয়োজন পড়ে। পুরুষ লাশের ক্ষেত্রে কিন্তু পুরুষ লোক রয়েছে, মহিলা লাশের ক্ষেত্রে মহিলারা রয়েছেন, তারা এভাবেই কাজটি করে থাকেন। তবে কখনো যে ব্যতিক্রম হয় না তা কিন্তু না। তীব্র লোকবল সংকটের কারণে কখনো কখনো এটার ব্যতিক্রম হয়ে যায়। এক রাতে স্ট্রোক করা একজন রোগী মারা যান, যিনি চিকিৎসাধীন ছিলেন সেখানে। মারা যাবার পর তাকে কিছুটা ড্রেসিং করাতে হবে, বিশেষ করে মাথার দিকে ড্রেসিং করাতে হবে। উনি যেহেতু একজন মহিলা ছিলেন তাই স্বাভাবিকভাবেই
কোনো মহিলা নার্স বা স্টাফের উপর এই দায়িত্বটা পড়ে। কিন্তু দেখা গেল যে এই কাজে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যারা ছিলেন তারা ইমার্জেন্সি অন্য আর একটা জায়গায় ডিউটিতে রয়েছেন আর কি। এখন কে এই কাজ করবে? যেহেতু মাথার দিকে ড্রেসিং, তো এই কারণে এই দায়িত্বটা কর্তৃপক্ষ দিয়ে দিলেন এই হাসান ভাইয়ের উপরে। হাসান ভাই নির্দিষ্ট স্থান থেকে লাশটি বুঝে নিলেন। লাশের উপরে একটি বেড কভার ছিল, অর্থাৎ বিছানার চাদর দেয়া ছিল। এই বিছানার চাদরটা অবশ্য লাশের যারা আত্মীয় স্বজন তারাই এনেছিলেন। একটা স্ট্রেচারে লাশটা তুলে দেওয়া হলো। এরপর ওনাকে এটা দিয়ে দেওয়া হলো যে যাও তুমি ডেথ কেয়ারে নিয়ে যাও, এরপর তুমি ডেথ কেয়ারে এই লাশের ড্রেসিং করবা। ডেথ কেয়ারে লাশের ড্রেসিংগুলো সম্পন্ন করা হয়। উনি স্ট্রেচার ঠেলতে ঠেলতে ডেথ কেয়ারের দিকে লাশটিকে নিয়ে যাচ্ছেন। যে পথ দিয়ে নিয়ে যাচ্ছেন ওই পথে উনি একাই ছিলেন, তবে দূরে দূরে লোকজনদেরকে হাঁটাচলা করা দেখছিলেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন তখন স্ট্রেচারের পেছন দিকে উনি দাঁড়ানো ছিলেন, পেছন থেকে ঠেলতে ঠেলতে উনি নিয়ে যাচ্ছেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন এবং ডেথ কেয়ারের কাছাকাছি চলে এসেছেন, ঠিক তখনই ওনার কাছে মনে হলো ওনার শরীর অনেকটা ভারী হয়ে যাচ্ছে, ওনার পা চলতে চাইছে না, মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। উনি যেহেতু সামনের দিকে এগোতে খুব কষ্ট পাচ্ছিলেন, উনি চিন্তা করলেন শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে এরপর স্ট্রেচারটা ঠেলি, তাহলে সামনের দিকে অনেকটা সহজেই নিয়ে যেতে পারবো। ওই চিন্তা করে শরীরটাকে একটু ঝুঁকিয়ে যখন স্ট্রেচারটি ঠেলে উনি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই ওই লাশের ডান পা ওনার মাথায় কোনোভাবে টাচ লাগে। যখনই টাচ লেগেছে সাথে সাথে ওনার কাছে মনে হয় শরীরে বিদ্যুতের এক চমক খেলে গিয়েছে, ইলেকট্রিক শক খেলে যেমনটা হয় মনে হলো এমনটা হয়েছে। আর ওই সময় ওনার ডান পা মারাত্মক ব্যথা শুরু করে, এত ব্যথা যে উনি আর আগাতেই পারছেন না। একটু আগে তো শরীর ভার হয়ে গিয়েছিল, এখন ডান পায়ে প্রচন্ড ব্যথা। এরপরও উনি অনেক কষ্টে ডেথ কেয়ারে চলে আসেন। ডেথ কেয়ারে আসার পরপরই উনি যখন ওই লাশের উপর থেকে বেডশিটটা সরিয়েছেন, তখনই ওনার কাছে মনে হলো ওনার কানে কেউ ফিসফিস করে বলল, ড্রেসিং করাবি না। প্রথমে একবার শোনার পর ওনার কাছে মনে হলো এটা মনের ভুল। দ্বিতীয়বার উনি আবারও সেম কথা শুনলেন, ড্রেসিং করাবি না। এবারও উনি বিষয়টা মনের ভুলই ভাবলেন। তৃতীয়বার উনি শুনতে পেলেন, ড্রেসিং করাবি না। তিনবার শোনার পরেও উনি এই বিষয়টাকে ওভাবে গুরুত্ব দিলেন না। আসলে গুরুত্ব দেওয়ার সুযোগও নাই, কাজটা তো ওনাকে করতেই হবে। উনি খুবই দ্রুততার সাথে মাথায় ড্রেসিংটা কমপ্লিট করে আবার উনি স্ট্রেচারটা নিয়ে বাইরে বের হয়ে গেলেন। বাইরে যখন বের হয়ে নির্দিষ্ট জায়গায় উনি এসেছেন, এতটুকু আসতে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শরীরটা যে ভারী হয়ে আছে এতটুকুই। উনি যখন আসলেন, আসার পর জানতে পারলেন লাশটা এখন এই লাশের আত্মীয় স্বজন গ্রহণ করবেন না, কেননা লক্ষাধিক টাকা বিল এখনো বকেয়া রয়েছে। তারা জানিয়েছেন যে লাশটা তারা সকালবেলা নেবেন। কি আর করা, এই লাশটা এখন কিন্তু রেখে আসতে হবে মর্গে, বডি হোল্ডিং যে জায়গাটা রয়েছে সেখানে, যেখানে বডিগুলো রাখা হয়, সেখানে অনেকগুলো ছোট ছোট ফ্রিজিং রুম রয়েছে। ফ্রিজিং রুম বলতে এক ধরনের বক্স, এই বক্সের মধ্যে ডেড বডিগুলো রাখা হয়। রুমটাও কিন্তু ঠান্ডা, আর ওই যে বক্সগুলো সেগুলো তো আরো ঠান্ডা। সেখানে ডেড বডি রাখা হবে। কে নিয়ে যাবে? নিতে হবে এই হাসান ভাইকেই। কি আর করা, উনি রওনা দিলেন সেই স্ট্রেচারটা নিয়ে ওই মর্গের দিকে। তখন অবশ্য ওনার পায়ের ব্যথা কিছুটা কমে এসেছে। উনি মর্গের দিকে যতটা এগিয়ে যাচ্ছিলেন, এবার মনে হচ্ছে শরীরটা যতটুকু হালকা হয়েছিল এই অল্প সময়ের মধ্যে আবার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে মর্গে ঢুকে গেলেন। মর্গে ঢোকার পর উনি একটা নির্দিষ্ট বক্সে ওই ডেড বডিটা তুলে দিলেন। এরপর উনি যে কাজটি করলেন সেটা হলো লাশের উপরে থাকা যে বেডশিটটা ছিল এটা ভাঁজ করলেন, ভাঁজ করে ছোট করে ফেললেন। তারপর উনি এই বেডশিটটা
ওই লাশের বুকের উপরে রেখে দিলেন। কেননা সকালবেলা যখন এই ডেড বডিটা এখান থেকে বের করা হবে, ডেড বডিটা তো ঢেকে রাখতে হবে, এই বেডশিটটা দিয়েই উনি ঢেকে রাখবেন এরকম চিন্তাটা করেছিলেন। এরপর উনি বের হয়ে এসেছেন। বের হয়ে আসার পর উনি ওনার ডিউটিতে চলে গেছেন। তখনও কিন্তু ওনার পায়ে ব্যথা করছিল, তবে সেটা কমে এসেছিল। যখন ভোর 4টার মতো বাজে, এমন সময় হসপিটালের একজন দায়িত্বশীল ব্যক্তি ওনাকে জানালেন যে আত্মীয় স্বজন চলে এসেছে, তারা হসপিটালের বিল সম্পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছে, তারা এখনই লাশটা নিয়ে যাবে। যদিও বা তাদের সকাল আসার কথা ছিল, তারা হয়তো বা দ্রুতই টাকা গুছিয়ে ফেলেছেন, এই জন্য এখনই নিয়ে যাবেন। যেহেতু লাশ নিয়ে যাবেন, লাশটা তো আবার নিয়ে আসতে হবে। এবারও কিন্তু হাসান ভাইকে গিয়েই সেই ডেড বডিটা আনতে হবে। উনি এবার সেই মর্গে চলে গেলেন, যেখানে উনি নিজেই ডেড বডিটা রেখেছিলেন। উনি যখনই মর্গে ঢুকেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার মাথা এলোমেলো হয়ে গেছে, ওনার বডির উপর আর কোনো কন্ট্রোল নাই। উনি কি করছেন না করছেন মনে হচ্ছে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কিছু একটা করছেন। কি করছেন বুঝতে পারছেন না, তবে এতটুকু ওনার মনে আছে, উনি যখন ওই বক্সটা খুলেছিলেন তখন উনি দেখলেন ওই বক্সের ভেতরে যেই ডেড বডিটা উনি রেখেছিলেন, সেই ডেড বডির উপরে যেই বেডশিটটা উনি ভাঁজ করে রেখেছিলেন সুন্দর করে, এই বেডশিটটা বেশ এলোমেলো কুচিমুচি হয়ে আছে। মনে হচ্ছে কেউ এটা বের করে একদম একটা দলা করে কুচিমুচি করে ওখানে রেখে দিয়েছে। এটা দেখে তো উনি বেশ অবাক। এটা যে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখে এরকমটা মনে হয়েছিল তা কিন্তু না। এটা যখন উনি দেখেছিলেন তখনও মোটামুটি ওনার একটা সেন্স ছিল। এরপর ওনার মনে আছে উনি সেটা ভাঁজ করে আবার লাশের উপরে রেখেছিলেন, বডির উপরে। তারপর এটাকে আবার খুলে উনি আবার লাশের উপরে রেখে দিয়েছিলেন, কেন ওটা ভাঁজ করে রাখলে তো হবে না, লাশটাকে তো আবার নিয়ে যেতে হবে। উনি স্ট্রেচার নিয়ে যখন বাইরে বের হলেন তখন ওনার কাছে মনে হলো যে উনি একটু স্বাভাবিক। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কাজটি করেছেন বলে ওনার কাছে মনে হলো। এরপর স্ট্রেচার ঠেলতে ঠেলতে উনি যখন নির্দিষ্ট জায়গায় আসলেন যেখানে লাশের আত্মীয় স্বজন অপেক্ষা করছিলেন, সেখানে আসার পর উনি একটু স্বাভাবিক। তখন মোটামুটি মনে হলো যে উনি আর আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় নাই, পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আছেন। লাশের একজন আত্মীয় উনি বলে উঠলেন যে লাশের মুখটা আমাদেরকে একটু দেখান না। তখন ক্লিয়ার করা, হাসান ভাই যখনই লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছেন তখন হাসান ভাই খেয়াল করলেন যে ওনার শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে গেছে। উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, উনি নড়তে পারছেন, একদম একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমনকি উনি ওনার চোখের পলকও ফেলতে পারছেন না, জোর করেও পলক ফেলতে পারছেন না, এমন একটা অবস্থা। এদিকে ওই লাশের আত্মীয় স্বজনরা ছিলেন, তারা বলেন ঠিক আছে এবার ঢেকে দেন, এবার লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দেন। কিন্তু ওনারা দেখলেন যে এই যে হাসান ভাই উনি কোনো কথাই বলছেন না, শুধু ফ্যাল করে একদিকে তাকিয়ে আছেন। তারা বলেন কি ব্যাপার, আপনার কি হলো? এই কথার কোনো উত্তর হাসান ভাই দিতে পারছিলেন না, কেননা ওনার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে সবকিছু উনি শুনতে পাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন, কিন্তু ঘাড় ঘুরিয়ে আশেপাশে উনি দেখবেন সেই সুযোগটাও আসলে ওনার ছিল না। ওনার এই অবস্থা দেখে কিছু কলিগরা এগিয়ে এলেন। এরপর ওনার বডিতে যখন টাচ করলেন তখন উনি কিছুটা নড়াচড়া করার শক্তি পেলেন। এরপর উনি অনেক কষ্টে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার প্রত্যেকটা পায়ের সাথে অনেক ভারী ওজনের কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই উনি পা উঁচু করতে পারছেন না। অনেক কষ্টে একটা জায়গায় এসে উনি ওনার কলিগদেরকে ইশারা করে দেখালেন যে একটা কোরআন একটা জায়নামাজ ওনাকে এনে দিতে। ওনারা তো কিছুই বুঝতে পারছিলেন না, কারণ উনি কিন্তু কথা বলতে পারছিলেন না। যখন উনি বুঝতে পারলেন এটা কেউ কিছু বুঝতে পারছে না, তখন ইশারায় উনি কলম চাইলেন। কলম যখন ওনাকে দেয়া হলো তখন উনি সাদা কাগজে এটা লিখলেন যে একটা কোরআন এবং জায়নামাজ যেন ওনাকে দেয়া হয়। লিখতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, কেননা ওনার হাতের আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছিল নাকি উনি জানিয়েছেন। কেন এমনটা হচ্ছিল উনি নিজেও বলতে পারেন না। এরপর ওখানে যারা ছিলেন তারা সেটাই করেন, দ্রুত সেটার ব্যবস্থা করা হয়। উনি নামাজে দাঁড়িয়ে যান, অনেক কষ্টে উনি তাকবীরে তাহরিমাটা করেছিলেন। যখন উনি রুকু করলেন ওনার কাছে মনে হলো যে শরীরটা একটু হালকা হলো। যখন উনি সেজদায় গেলেন তখন মনে হলো আরেকটু হালকা হলো।
যখন সেজদা থেকে উঠে বসলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো, দ্বিতীয় সেজদা যখন করলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। এভাবে 2 রাকাত নামাজ আদায় করতে করতে শরীর অনেকটাই হালকা হয়ে গেল। এরপর উনি কোরআন পাঠ করার চেষ্টা করলেন। প্রথম দিকে মুখ থেকে কথা বের না হলেও একটু পরে উনি কোরআন তেলাওয়াত করতে পারছিলেন। এভাবে উনি ফজরের নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজ পড়ার পর উনি কথা বলার মতো পরিপূর্ণভাবে সক্ষমতা ফেরত পান। এরপর উনি এই বিষয়টা কয়েকজনের সাথে খুলে বলেছিলেন। উনি যেই নার্সের সাথে কথা বলেন, যেই নার্সের দায়িত্ব ছিল মূলত ওই লাশের ড্রেসিং করানো, উনি কথা বললেন যে আপা এই লাশের সাথে না এরকম এরকম ঘটনা ঘটছে, আমারও এরকম সমস্যা হয়েছে। তখন উনি আর একটা ভয়ঙ্কর কথা বলেন, ওই যে যিনি নার্স ছিলেন আর কি, উনি বলেন যে ড্রেসিং তার করানোর কথা থাকলেও যখনই ওই লাশের দিকে উনি তাকিয়েছেন তখনই ওনার হার্টবিট মারাত্মকভাবে বেড়ে যায়, মনে হচ্ছে এখনই উনি স্ট্রোক করবেন। আর ভয়ঙ্কর অজানা এক ভয় ওনার মধ্যে চেপে বসে। তখন উনি কোনো না কোনো কথা বলে ওখান থেকে অন্য একটা ডিউটির কথা বলে চলে গিয়েছিলেন, যার কারণে উনি ওই লাশের ড্রেসিং করান নাই। উনি জানান যে অজানা কোন এক কারণ তা উনি নিজেও বলতে পারবেন না, কিন্তু ওনার মারাত্মক ভয় লেগেছিল। যাই হোক, এই ঘটনা এই পর্যন্ত গেল। এই লাশটা যারা নিয়ে গেলেন, পরবর্তীতে কি হয়েছিল বা ওই লাশ যার লাশ উনি কেন আসলে স্ট্রোক করেছিলেন এই বিষয়ে অতটা তথ্য বিস্তারিতভাবে উনি নেননি, কারণ উনি নিজেই তো নিজেকে নিয়ে অনেক আসলে উদ্বিগ্নতা, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন। এরপর উনি দিনের বেলাতে বাসায় গেলেন, যেহেতু নাইট ডিউটি করেছেন। উনি যখন ঘুমিয়েছেন তখন অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন উনি দেখতে থাকেন। এটা হতেই পারে, যেহেতু রাতের বেলা এরকম ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছে, স্বপ্ন এরকম দেখাটাই স্বাভাবিক কি নয়। উনি যখন ডে শিফটে ডিউটি করেছেন, রাতের বেলা বাড়িতে গিয়েছেন, ওই রাতে ঘটে আর একটা ঘটনা। মাঝ রাতে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খুলে উনি দেখতে পান একটা অবয়ব। এই অবয়বটা রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে, একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, একবার সোফার উপর বসে, আবার উঠে যায়। এভাবে পায়চারি করতে করতে রুম থেকে বের হয়ে মিলিয়ে গেল। এটা প্রথম রাতে দেখার পর উনি মনে করেছিলেন হয়তো বা ঘুমের ঘোরে এটা দেখেছেন, কিন্তু না, উনি যেই রাত্রে বাসায় ঘুমান সেই রাত্রেই এই জিনিসটা উনি দেখতে থাকেন। এটা কিন্তু স্বপ্নে না, এটা বাস্তবে। এরপর বুঝতে পারলেন উনি মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। ভালো একজন হুজুরের কাছে গিয়ে এই বিষয় নিয়ে যখন আলোচনা করেন, তখন হুজুর উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন। এরপর উনি অনেকটা ভালো হয়েছেন, এটা সত্য। তবে মাঝে মাঝে যখন উনি ওই মর্গের পাশ দিয়ে যান, সাথে সাথে ওনার শরীরটা ভারী হয়ে যায়। তখন ওনার কাছে মনে হয় উনি এখন আর একা নন, ওনার সাথে কেউ রয়েছে যে তার সাথে হাঁটছে। আর স্বপ্নের মধ্যে মাঝে মাঝে উনি ভয়ঙ্কর অবয়ব দেখতে পান। এই সমস্যাটা এখনো ওনার সাথে চলমান রয়েছে। এই বিষয়টা ওনার কাছে এক রহস্যই রয়ে গেছে। কেন উনি ওই লাশকে ড্রেসিং করার আগে ফিস ফিস শব্দ শুনেছিলেন যে ড্রেসিং করাবি না, কারণটা কি ছিল? আর সর্বশেষ বডি হোল্ডিং রুম থেকে যখন ডেড বডিটা উনি বের করে এনেছেন, ওই সময় উনি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। কেনই বা উনি আর নড়াচড়া করতে পারেননি ডেড বডির মুখ দেখার সাথে সাথে। এই বিষয়টা উনি এখনো চিন্তা করলে ভয়ে শিউরে ওঠেন। তবে উনি এই বিষয়টা আর খুব চিন্তা করতে চান না। এটা চিন্তা করলে ওনার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। উনি কিন্তু এই কাজে নতুন না, এই কাজ উনি এর আগেও অনেকবার করেছেন। তারপরও কেন এই ডেড বডিটা নিয়েই এই ধরনের ঘটনা ঘটলো, এটা উনি বুঝতে পারেননি। অনেক সময় হয় যে আত্মহত্যা করা হয়েছে বা আত্মহত্যার লাশ, তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে। কিন্তু এই মহিলা স্ট্রোক করে মারা গিয়েছিলেন বলে উনি জানিয়েছেন। তাহলে তার সাথে এমনটা কেন হলো? উনি স্ট্রোক কেন করলেন? কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে করেছেন না অন্য কোনো কারণে, এটা কিন্তু জানা যায় নাই। তো এটাই ছিল ঘটনা। আমরা আপনাদের ওয়ার্ল্ড পরিবার থেকে দোয়া করি যে হাসান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই সমস্যা থেকে উনি খুব দ্রুতই যেন আল্লাহর রহমতে বের হয়ে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আসলে এই কাজ যারা করেন তারা কিন্তু আসলে অনেক সাহসী হয়ে থাকেন। এটা কিন্তু পোস্টমর্টেমের কাজ না, জাস্ট ড্রেসিং করা। তারপরও জীবিত
মানুষের ড্রেসিং করা আর মৃত মানুষের ড্রেসিং করার মধ্যে তো অবশ্যই পার্থক্য রয়েছে। কাউকে না কাউকে তো কাজটা করতেই হবে। এমন ব্যক্তিরা আছেন বলেই কিন্তু আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, তাদেরকে সুস্থ রাখুন, সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন। আইন, হাসাদ, সেহের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদের সবার জন্য থাকলো শুভকামনা। যারা ঘটনা পাঠিয়েছেন, হৃদয় ভাই এবং হাসান ভাই, আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা পাবো। হাসান ভাই জানিয়েছেন ওনার হসপিটাল কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, যেটা উনি পর্যায়ক্রমে ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শিরোনাম কুতুকি বধ। কে এই কুতুকি? চলুন শুরু করি সেই ঘটনাটি। খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়বিল নামক এলাকায় বেশ কিছু চা বাগান রয়েছে। চা বাগানের ভেতরে চা বাগানের শ্রমিক সহ আরো কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন বসবাস করে। যদিও এসব চা বাগান বর্তমানে যে পরিস্থিতি আছে, অনেক বছর আগে এমনটা ছিল না। সাধারণ বন জঙ্গলের মতোই পরিবেশ ছিল। খয়েরি, কুর্মি, দাস, নম ইত্যাদি টাইটেলের লোকজন তখন থেকেই এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বসবাস করছে। এই চা বাগানের এসব পরিশ্রমী লোকদেরকে নিয়েই এই ঘটনা। কুতুকি নামটা এখনো ওই অঞ্চলের লোকদের কাছে ভয় আর আতঙ্কের অপর নাম। তাদের বিশ্বাস এই কুতুকি এক প্রেত রানী। এই কুতুকির আবির্ভাব মানে গ্রামে নিশ্চিত মৃত্যুর মিছিল। কুতুকির আবির্ভাব কিভাবে হয়েছিল চলুন সেটা জানি। পিছিয়ে পড়া এই লোকদের কাছে সংখ্যা বা হিসাব মনে রাখা এটা একটু অদ্ভুত ঠেকে তাদের কাছে। 1 কুড়ি বা 2 কুড়ি এক পাতা আর দৈনিক 170 টাকা বেতনের চাকরি, এই হিসাবটাই শুধু তারা বুঝতে পারে। যদিও বা এখন এনাদের মধ্যে অনেকেই যথেষ্ট শিক্ষিত, সচেতন, কেউ কেউ ভালো চাকরি বাকরিও করছে, কিন্তু আজ থেকে 40-50 বছর আগে তো এমনটা ছিল না। তখনকার সময় বলতে মানুষজন শিক্ষা দীক্ষার কথা ওভাবে ভাবতই না। এই ঘটনার সালটা ঠিক বলা মুশকিল, অজানাই বলতে হবে। রামগড়ে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের অনেক কর্মকাণ্ড পরিচালিত হতো। বলতে হবে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের মূল কেন্দ্রই ছিল খাগড়াছড়ির এই রামগড়। এখনো সেই প্রশাসনিক ভবনটা রয়েছে। বড়বিলের এসব চা বাগানের ভেতরে একেবারেই নির্জন পরিবেশ। টুকটাক চাষাবাদ, গাছ কাটা ইত্যাদি ছোটখাটো কাজ করে তাদের জীবন অতিবাহিত হতো। শুরুর দিকে এসব চা বাগানের কর্তাদের চা বাগান তৈরি করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। কেননা ওই সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন কখনোই এই ধরনের লোকজনদেরকে আসলে আপন করে নিতে পারেনি। তারা তাদের মতোই জীবনযাপনে স্বস্তি বোধ করতেন। চা বাগানের মতো বিশাল প্রজেক্ট হবে শুনে শুরুতেই এসব লোকজন বিরোধিতা করলেও প্রশাসনিক ক্ষমতার কাছে তারা পেরে উঠতে পারেনি কখনোই। এজন্যই একজন ব্যক্তি যার নাম হচ্ছে সাজু খয়েরি, তিনি স্থানীয় একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্দার, এক প্রকার বেআইনি সংগ্রাম শুরু করেছিলেন এই চা বাগান নির্মাণের সাথে জড়িত এসব কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করছিলেন বলে শোনা যায়। বিভিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দলে হঠাৎ করে আচমকা আক্রমণ করে বসতেন। প্রাণ নিয়েছিলেন অনেক মানুষের। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে কঠোরভাবে তাদেরকে দমন করা হয়েছিল। প্রচলিত আছে এই সাজু খয়েরি নামক ব্যক্তিটি এই কুতুকিকে উৎপত্তি বা আহ্বান করে পুরো এলাকাকে একদম বিপদগ্রস্ত করে ফেলেছিলেন। সশস্ত্র সংগ্রামে পেরে উঠতে না পেরে এই সাজু খয়েরি সিদ্ধান্ত নেন অতিপ্রাকৃত সত্তার সাহায্য নিতে। তাদের বিশ্বাস অনুযায়ী একজন ভয়ঙ্কর এক প্রেত হচ্ছে এই কুতুকি। সাদা শাড়ি পরিহিতা, সাদা
চুলের বিধবা এক নারী। এই সাদা চুলের বিধবা এই নারী অবয়বই তাদের কাছে কুতুকি নামে পরিচিত ছিল। বিভিন্ন অদ্ভুত রিচুয়াল করে এই কুতুকিকে আহ্বান করতে হয়, তাকে জাগ্রত করতে হয়। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে কুতুকিকে আহ্বানকারী ব্যক্তি নিজেকে উৎসর্গ করতেই হবে, তা না হলে কুতুকি আসবে না, জাগ্রত হবে না কুতুকি। কুতুকির কাছেই নিজেকে সঁপে দিতে হবে। কুতুকি হয় তাকে হত্যা করবে, নয়তো তাকে আজীবন নিজের গোলাম বানিয়ে নিজের খেয়াল খুশি মতো চালনা করে নেবে। বিনিময়ে অবশ্য তাকে অদ্ভুত কিছু ক্ষমতাও দেবে। এক কথায় কুতুকি নামক অভিশপ্ত প্রেতকে আহ্বান করা মানে নিজের কঠিনতর এবং অসহ্য মৃত্যুকে আহ্বান করা। এত কিছু জেনে বা না বুঝে কুতুকিকে আহ্বান করতে লেগে যায় এই সাজু খয়েরি। বংশ পরম্পরায় সমাজের সর্দারের দায়িত্ব, বিভিন্ন আচারবিধি ও অলিখিত আধিপত্য পেয়েছিলেন তিনি। শুরু হয় সাজু খয়েরির কঠোর সাধনা, যাকে পরোক্ষভাবে আত্মহত্যার আয়োজনও বলা যেতে পারে। একদিন, 2 দিন এইভাবে করে কেটে যায় প্রায় 20 থেকে 25 দিন, কিন্তু কুতুকির কোনো নাম নিশানা নেই। প্রথম নিজের ঘরের নির্দিষ্ট রুমে সাধনা করলেও পরে অবশ্য সাধনার তীব্রতা বাড়াতে সাজু খয়েরি বেছে নেয় চিতা বা শ্মশানের কঠিন আর ভয়ঙ্কর পরিবেশ। বলির কাঠের মতো 2খানা গাছের মাঝখানে নিজেকে বলির পশুর মতো উৎসর্গ করে বিভিন্ন রকম ভাবে রিচুয়াল আর মন্ত্রপাঠ তিনি করেছেন। একটা সময় গভীর রাত্রে পুরো শ্মশান জুড়ে আলোড়ন সৃষ্টি করে সাদা ধোঁয়ার কুণ্ডলি ওঠে। হঠাৎ কোথা থেকে অনেকগুলো কাক ডেকে ওঠে, কা 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 কা, এই শব্দে পুরো শ্মশান আন্দোলিত হয়। রাগী কণ্ঠের একজন মহিলা বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস? আমাকে ডাকার পরিণাম তুই জানিস নিশ্চয়ই। চারদিকে তাকিয়ে তখন আর কাউকে দেখতে পায় না সাজু খয়েরি। এদিকে সেদিকে ভালো করে খুঁজে রাতের অন্ধকারে শ্মশানের একটু দূরেই দেখতে পায় ধবধবে সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের বিধবার বেশে এক নারী অবয়বকে। বুঝতে পারে এটাই সেই কুতুকি। প্রথম দিকে শব্দ শুনে আশেপাশে কাউকে দেখতে পাই, তবে খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে এই ধবধবে সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের এই বিধবার বেশের নারীকে সে পেয়ে যায়। চারদিকে কাক তাকে ঘিরে রেখেছে। এতক্ষণ ধরে প্রচন্ড ভাবে ডাকতে থাকা কাকগুলো কেমন জানি হঠাৎ করে চুপ হয়ে গেছে। নিজের মনের সব কথা সেই অবধকে জানায় সাজু খয়েরি। কোনো উত্তর না দিয়ে হঠাৎ সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে বাতাসে মিলিয়ে যায় কুতুকি। কোন এক অজানা কারণে সত্যি সত্যি এরপর থেকে চা বাগান তৈরির কাজ বন্ধ হয়ে যায়। সাজু খয়েরি মনে মনে খুশি হয়, হয়তো তার কাজ সমাধান হয়েছে। কিন্তু একটা সময় স্বপ্নে দর্শন দেয় এই প্রেত কুতুকি। সে দাবি করে সাজু খয়েরি নিজেকে তার কাছে অর্পণ করেছে, সুতরাং তাকে কুতুকির সব দাবি পূরণ করতেই হবে। কুতুকি আদেশ করে আধা পোড়া লাশের মাংস এনে দিতে। প্রাণের ভয়ে দূর দূরান্তে ছুটতে থাকে সাজু খয়েরি। অনেক কষ্টে বেশ কয়েকদিন পরে জোগাড় করতে পারে আধা পোড়া লাশের মাংস। অনেক কষ্টে সংগ্রহ করেছে, তার বিবরণ অবশ্য পাওয়া যায়নি কিভাবে সংগ্রহ করেছে। তবে এই কয়দিনে সাজু খয়েরির জীবনটাকে বিষিয়ে তুলেছিল কুতুকি। প্রতি রাতেই সাজু খয়েরির বাড়ির চারদিকে কাকের তীব্র ডাকাডাকি চলতে থাকে। সমস্যা হয় হচ্ছে ওই কাকের ডাক কেবল সাজু খয়েরি একাই শুনতে পেত, আর কেউ নয়। লাশের মাংস ছিনিয়ে আনার মতো জঘন্য কাজে ইতিমধ্যেই সাজু খয়েরির বিরুদ্ধে বিভিন্ন মানুষ ফুঁসে উঠেছে, কিন্তু সমাজের কর্তা হওয়ায় কেউ কিছু বলতেও পারছিল না সেভাবে। তবে ভিতরে ভিতরে ফুঁসছে। হঠাৎ হয় কি, এই কুতুকি জোড়া পাঠার বলি চায়। এটা অনেকটা সহজ ছিল, সাজু খয়েরি সেটা করেও দেয়। একটা সময় কুতুকির কাজের প্রকাশ ঘটতেও শুরু করে, আর সেটা শুরু করে মৃত্যুর মিছিলের মাধ্যমে। যারা যারাই ওই চা বাগানের ব্যাপারে আগ্রহ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই তাদের কয়েকজন মারা যান বলে শোনা যায়। এজন্যই মূলত চা বাগান তৈরির কাজ স্থির হয়ে যায়। এদিকে
সাজুর উপর কুতুকির অত্যাচার অব্যাহত ছিল। তবে সাজু খয়েরির মধ্যে সর্বদাই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যেত। সে যাই বলতো ঠিক সেটাই হতে থাকে মানুষের মধ্যে। কেউ তার কথা না শুনলে সে সাজু খয়েরির অনুমতি ব্যতীত ওই জায়গা থেকে নাকি বের হতে পারত না, ঘুরে ফিরে ওই একই এলাকায় বন্দী হয়ে যেত। সংস্কৃতিগতভাবে সেখানকার কুসংস্কারাচ্ছন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা আরো ভীত হয়ে পড়ে। তাদের কেউ কেউ চা বাগানের পক্ষে মত দিতে থাকে। শুরু হয় তাদেরকে হত্যা করার পালা। অকারণে কারো কারো বাড়িতে রাতের বেলা কাকের আগমন ঘটত এবং ওই বাড়ির কেউ না কেউ মারা যেত। একটা সময় কুতুকের আবদার হয় সদ্য জন্মানো বাচ্চার কলিজা সে খাবে। মূলত ওই দিন থেকেই সাজু খয়েরি এই কুতুকি বধের পরিকল্পনা করেন। নিজের কৃতকর্মের জন্য উনি অনুশোচনা করেন। এখন কিভাবে এটা সমাধান করা যায় এই জন্য সবাইকে ডেকে উনি জানিয়ে দেন উনি কেন এই কাজটি করেছিলেন। মূলত তাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন যেন বাধাগ্রস্ত না হয় এই জন্যই মূলত চা বাগান তৈরির উনি বিরোধিতা করেছিলেন। তবে প্রশাসনের সাথে পেরে উঠতে না পেরে যখন উনি এই কুতুকিকে ডাকার সিদ্ধান্ত নেন, আর এরপর থেকেই শুরু হয়েছে এই ধরনের সমস্যা। উনি আর পারছেন না, উনি সদ্য জন্মানো কোনো বাচ্চার কলিজা আনতে পারবেন না। কাউকে হত্যা করে উনি আর কুতুকিকে খুশি করতে পারবেন না। যে কোনো মূল্যে উনি এটার প্রায়শ্চিত্ত করতে চান। যেহেতু উনি এটার প্রায়শ্চিত্ত করতে চান, সাজু খয়েরির কথায় গ্রামের লোকজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কি করতে হবে সেটা পরামর্শ চান। তারা রাতের বেলা শিডিউল করে পাহারা দিতে থাকেন। প্রথম দিকে এরকমই পরামর্শ হয়, কোথাও কোনো কাকের আগমন হলেই আগুন জ্বালিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। এদিকে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ওঝা কবিরাজ আনা হয়, তারাও তাদের মতো চেষ্টা করছিলেন। একটা সময় এই কুতুকি আরো বেপরোয়া হয়ে ওঠে, এত মাত্রায় বেপরোয়া হয়ে ওঠে যে রাতের বেলা বৃদ্ধা ভিখারির বেশে মানুষের বাড়িতে হাজির হতো। তার ডাকে সাড়া দিয়ে যারাই বাড়ি থেকে বের হতো এরা চিরতরে নিখোঁজ হয়ে যেত, তাদের হাড় গোড়ো কখনো খুঁজে পাওয়া যেত না। মূলত এই ঘটনার আসলে পেছনে যে এই সাজু খয়েরি ছিল, সেই কুতুকিকে ডেকে নিয়ে এসেছে, এটা তো সবাই জেনে গিয়েছে। আর নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই মানুষগুলোর খোঁজ খবর মানুষ করত, যেখানে যেখানে যেত খোঁজ খবর করার জন্য সেখানকার লোকজনও তো জানতো। সেখানকার লোকজনের মাধ্যম দিয়ে চতুর্দিকে বহু দূর দূরান্তে এই লোকজন নিরুদ্দেশ হয়ে যাওয়া আর এই কুতুকির ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তবে এর মধ্যেই আরো একটি ঘটনা ঘটে। বড়বিল এলাকার আদিবাসীদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন রামগড়ের নাম করা একজন তান্ত্রিক ধনঞ্জয় ত্রিপুরা, যাকে ওখানকার মানুষজন ধনঞ্জয় নামেই চেনেন। ধনঞ্জয় ত্রিপুরা কুতুকির নাম শুনে প্রথমে অবশ্য কাজটি করতে চান নাই, কেননা এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ। তিনি প্রথম দিকে কাজটি করবেন না বলে জানান, কিন্তু এতগুলো নিরপরাধ মানুষের কথা চিন্তা করে উনি নিজে থেকেই আবার বলে দেন যে ঠিক আছে, উনি কাজটি করার চেষ্টা করবেন। উনি এই কাজটি বুদ্ধিমত্তার সাথে করার সিদ্ধান্ত নেন, কারণ হচ্ছে তন্ত্রমন্ত্র দিয়ে এই কাজটি করাটা যতটা কঠিন হবে তার থেকে সহজ হবে উনি যদি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। উনি শুরুর দিকেই যোগাযোগ করেন যে এই কুতুকি প্রেতকে দমন করার জন্য যারা যারা চেষ্টা করেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য, যে তারা কোন পদ্ধতিতে করেছেন এই জিনিসটা উনি জানার চেষ্টা করেন। তাদের মধ্যে থেকে তিনি দুজনকে বেছেন যারা মূলত ওই ক্ষুদ্র নিগোষ্ঠীরই যে গোত্রগুলো আছে, বিভিন্ন গোত্র আছে না ওখানে, তো তাদেরই লোকজন। তাদের ভাষ্য মতে সেই দুজন সচক্ষে এই কুতুকি নামের প্রেতকে দেখেছিলেন। তো দুইজন সঙ্গী সহ কাজ শুরু করে ধনঞ্জয় ত্রিপুরা। কুতুকি নিজের ইচ্ছায় সবাইকে ক্ষতি করতে পারলেও তাকে হাজির করতে পারাটাই অনেক চ্যালেঞ্জিং আর বিপজ্জনক একটা কাজ। যেহেতু সাজু খয়েরি নিজেকে এই কুতুকি আহ্বানে বলি দিয়েছেন, সেহেতু তার সাহায্য নেওয়াটাও এখানে খুব জরুরি। সাজু খয়েরি কিভাবে এবং কোন মন্ত্রের সাহায্যে এই কুতুকিকে হাজির করেছিলেন সে সম্পর্কে ধারণা দেন, কিন্তু নিজে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারছিলেন না সাজু খয়েরি, কেননা তিনি ইতোমধ্যে নিজেকে ওই পথে বলি দিয়ে ফেলেছেন। অথচ এত কিছুর মধ্যেও কুতুকি নিজের বিভিন্ন বায়না পূরণ করিয়ে নিচ্ছে সাজু খয়েরির মাধ্যমে। এদিকে চা বাগান তৈরির কাজও আটকে থাকে নানা জটিলতায় আর ভয়ের কারণে। মোট কথা পুরো একটা
বিশৃঙ্খল পরিবেশ ওই এলাকায় বিরাজ করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আতঙ্কে গলা শুকিয়ে যেত সবার। এই বুঝি কারো বাড়িতে এসে কাক ডাকাডাকি করবে আর কারো মৃত্যু হবে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। এই কয়েকদিনে যথেষ্ট চেষ্টার পরে ধনঞ্জয় ও তার সহকারীরা সিদ্ধান্ত নেন যার মাধ্যমে কুতুকি এই গ্রামে এসেছে তাকেই বধ করতে হবে। তাহলেই হয়তোবা কুতুকিকে বধ করা সম্ভব হতে পারে। কিন্তু এই কাজটা মোটেও সম্ভব নয়। সাজু খয়েরি ওই সমাজের সর্দার ছিলেন। দ্বিতীয়ত সাজু নিজেই তান্ত্রিক টাইপের লোক ছিলেন, তাই তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে তাকে দমন করাটা খুব কঠিন। কিন্তু এই কাজটা তো করতেই হবে। এই বিষয়ে ধনঞ্জয় ত্রিপুরা বেশ কিছু কৌশলের আশ্রয় নেন। প্রথমত, ধনঞ্জয় ত্রিপুরা চিন্তা করেন যে সাজু খয়েরি যেই লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই কুতুকুকে দিয়ে, সুতরাং ওই লোকদের মাধ্যমেই সাজু খয়েরিকে বধ করার একটা পরিকল্পনা করা যায়। তাহলে কুতুকি এই এলাকায় ঢুকতে বাধাপ্রাপ্ত হবে। এভাবেই একটা গ্রুপকে উনি তৈরি করেন যারা এই সাজু খয়েরির উপর ক্ষিপ্ত ছিল। এছাড়া আর একটা চ্যানেলের মাধ্যমে উনি যোগাযোগ করেন বিভিন্ন কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে চা বাগান কর্তৃপক্ষের সাথে, যে কিভাবে সাজু খয়েরি বিভিন্ন সময় আক্রমণ করেছে, আক্রমণ করে তাদের লোকদেরকে হত্যা করেছে, তারপর এভাবে একটা প্যারানরমাল একটা ডিজাস্টার সৃষ্টি করেছে। তারা যদিও বা প্যারানরমাল ডিজাস্টারে বিশ্বাসী না, তারপরেও যখন জেনেছে যে সাজু খয়েরি এভাবে এভাবে করেছে, এরাও ক্ষিপ্ত হয়ে যায়। তারাও প্রশাসনের সাহায্য নিতে থাকে কিভাবে তাকে বধ করা যায়। এভাবেই সাজু খয়েরির বিরুদ্ধে এই ধনঞ্জয় ত্রিপুরা এই ধরনের কৌশলের আশ্রয় নেন। তাছাড়া ওনার আর কোনো উপায় ছিল না। সাজু খয়েরিকে বধ করা ছাড়া কুতুকিকে এই এলাকায় আসা থামানোটা অত্যন্ত কঠিন একটা কাজ। তন্ত্রমন্ত্র করে তাকে থামানোটা খুব বিপজ্জনক কাজও বটে, আর এই কাজের সফলতার হার শূন্য বলা চলে। এই জন্যই মূলত সাজু খয়েরিকেই বধ করার একটা কৌশল ওনারা নেন। এটা খুব গোপনে চলছিল। হঠাৎ একদিন খবর আসে সাজু খয়েরিকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে সাজু খয়েরিকে পাওয়া যাচ্ছে না, কুতুকি এই এলাকায় ঢুকবে কিভাবে? সাজু খয়েরিকে ছাড়া সেই এলাকায় ঢুকতে পারছে না। কুতুকি সে মেনে নিতে পারছিল না যে সাজু খয়েরি নাই। এই প্রেতটা নিজের তাণ্ডবে অতিষ্ঠ করে রেখেছিল পুরো গ্রামবাসীর জীবন। যার শুরু আছে তার শেষ তো নিশ্চয়ই আছে। দুনিয়ার এই চিরন্তন সত্য মেনেই কুতুকি ধীরে ধীরে এই এলাকায় নিজের ক্ষমতা হারাতে থাকে। একটা পর্যায়ে এই ধনঞ্জয় ত্রিপুরা তার কিছু শক্তিশালী অনুগত জিনকে দিয়ে এই কুতুকিকে বোতলবন্দি করতে সক্ষম হন। বেশ কিছুদিন পর একটি জ্বলন্ত চিতার আগুনে সেই বোতলটি একটা বিশেষ পদ্ধতিতে ফেলে দেয়া হয়, আর কুতুকিকে সেই আগুনে জ্বালিয়ে দেয়া হয়। যখন কুতুকি সেই আগুনে জ্বলছিল তখন ভয়ঙ্কর নাকি শব্দ হচ্ছিল, চিৎকার করছিল। এভাবেই কুতুকি বধ হয় চিরতরে। শুধু বন্দি না, তাকে চিরতরে হত্যাও করা হয়। আর কুতুকি বধের মাধ্যম দিয়ে শেষ হয় এক নিষ্ঠুর অধ্যায়ের। সুযোগ হয়, এটা জানা যায় যে এই যে সাজু খয়েরি, অনেকে তাকে সুজু খয়েরিও বলেন বা সাজু খয়েরি নামে উনি বেশি পরিচিত। তো যাই হোক, মূলত সাজু খয়েরি এমন পর্যায়ে পৌঁছেছিলেন যে কারো ভালো না লাগলেই এই মানুষদেরকে হত্যা করাতেন তিনি বিভিন্নভাবে। আর এই কারণে কেউ তার সাথে ভয় বিবাদে জড়াতো না। মূলত নিজেকে উৎসর্গ করার মাধ্যম দিয়েই এই কুতুকিকে দিয়ে সে নিজের কার্য সিদ্ধি করাতো। আর তার ইচ্ছার বিপরীতে কেউ কোনো কাজ করলেই কুতুকি সেখানে এসে এমন কিছু সৃষ্টি করত যাতে ভয়ে কেউ তার সাথে বিবাদে না জড়ায়। তবে সাজু খয়েরির কি হয়েছিল, তাকে কে গুম করেছে, কি হয়েছে না হয়েছে, এই বিষয়টা নিয়ে কেউ আর মাথা ঘামায় নাই। কারণ হচ্ছে যে এই প্রাপ্যটা তার ছিল। সবাইকে অস্থির করে রেখেছিল এই সাজু খয়েরি। পাপের একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সে চিন্তা করেছিল কুতুকিকে নিয়ে আসার মাধ্যমে চা বাগানের কাজগুলো সে থামিয়ে দেবে। পরবর্তীতে ক্ষমতার মোহে মানুষের উপর তার প্রভাব সৃষ্টি করতে গিয়ে সে অসভ্যতার চরম সীমানা
পার করে ফেলেছিল। এমনও শোনা যায় যে সাজু খয়েরি সে নিচে নামতে নামতে ধর্ষণের মতো ঘটনা ঘটাতেও সে দ্বিধাবোধ করেনি। এভাবেই পুরো এলাকা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সাজু খয়েরি। একটা সময় সে যখন হারিয়ে গেল, কেউ এটা নিয়ে মাথায় ঘামায় নাই, সবাই খুশি হয়েছিল। এই ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণু দাদা স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। তো বিভিন্ন কারণে এই হসপিটালে আসা যাওয়া করেন তিনি। এভাবেই জয় বড়ুয়া ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। তিনি মূলত স্থানীয় লোকদের কাছে এই ঘটনাটি শুনেছিলেন। ঘটনাটির সাল নির্দিষ্ট করতে আমরা বলতে পারিনি, তবে এটা মিথ হয়ে ওই এলাকায় প্রচলিত হয়ে আছে কিভাবে কুতুকিকে বধ করা হয়েছে। কুতুকি নামক এই ভয়ঙ্কর প্রেতকে কিভাবে চিতার আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার যে কাক আসে আগে, কাক এসে ডাকাডাকি করে, যে বাড়িতে সে ডাকবে রাতের বেলা সেই বাড়িতে কেউ মারা যাবে। যখন কাকগুলোকে মশাল জ্বালিয়ে তাড়ানোর ব্যবস্থা করা হলো, কুতুকি তো কাকের মাধ্যম দিয়ে কাজ করতে পারছিল না, পরে সে নিজেই ভিখারির বেশে আসা শুরু করলো। তারপর যেই তার ডাকে সাড়া দিত সেই নিখোঁজ হয়ে যেত, তাদেরকে আর কখনোই পাওয়া যায়নি। এইভাবেই বহু মানুষ হারিয়ে গেছে। পার্বত্য এলাকায় বেশ কিছু চা বাগানও গড়ে উঠেছে এখন, অনেক আগে থেকেই আছে যদিও বা, কিন্তু শুরুটা এতটা মসৃণ ছিল না যেটা এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গায়, যা আমরা জানতে পারি না। পাহাড়ি এলাকার এই ঘটনাগুলো আমরা হিলম্যান জয় বড়ুয়া ভাইয়ের কাছ থেকেই পেয়ে থাকি। চট্টগ্রামের রাউজান উপজেলার ঈশান ভট্টের হাটে নেমে যেতে হয় কদলপুর নামক গ্রামটিতে। জয় বড়ুয়া ভাই নিজেও দুবার গিয়েছিলেন কদলপুর নামক ওই গ্রামটিতে। এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা একজন কীর্তন শিল্পীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার সাল আনুমানিক 1982। ঘটনার সাথে সংশ্লিষ্ট যিনি ব্যক্তি তার নাম হচ্ছে মৃদুল বিশ্বাস, তার ডাকনাম মনা। মনা বয়াতি নামেই উনি পরিচিত। আর কদলপুর নামক গ্রামে ঘটনাটি ঘটেছে। আর ঘটনাটি যিনি বলেছেন তিনি স্বদেশ বড়ুয়া মামা, উনিও কীর্তন শিল্পী। হিন্দু বা বৌদ্ধ ধর্মে পাল্টা কীর্তন নামে একটি গীতিকাব্য অনুষ্ঠান হয়, যেখানে বিভিন্ন ধর্মীয় জীবনচরিত সুরে সুরে পাঠ করা হয়। তো আগেকার দিনে জারি সারি মারফতি সহ বিভিন্ন ধরনের যাত্রাপালার অনুষ্ঠান থাকলেও বর্তমানে এসবের কিছুই আর তেমন একটা চোখে পড়ে না। তবুও সংস্কৃতি মনা কিছু মানুষ আজও এসব পুরনো বাঙালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে না। তারই ধারাবাহিকতায় কোনো বাৎসরিক সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন স্থানে এসব পাল্টা কীর্তন আয়োজন করে থাকেন, যেখানে সুরে সুরে একজন আরেকজনকে পাল্লা দেয়। গত মে মাসের 2 তারিখে ওনাদের গ্রামে একজন মানুষের, মানে জয় বড়ুয়া ভাইদের গ্রামে একজন মানুষের বাড়িতে তাদের একজন আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। যেমন আমাদের ধর্মে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান হয়, ঠিক তেমনি তো এরকমই আয়োজন তারা করে। ওখানে পাল্টা কীর্তনে অংশ নিতে আসেন স্বদেশ বড়ুয়া মামা। ঝাঁকড়া চুলের 57-58 বছর বয়সী মানুষটা, হাতে বিভিন্ন রত্নপাথর পরেছেন, পান খান। তার গানের গলা ভীষণ ভালো। ওনার আপন ছোট বোনের বাড়ি আবার জয় বড়ুয়া ভাইদের গ্রামেই, সেই হিসাবে ওনাকে ওনারা মামা বলেই সম্বোধন করতেন। তো মে মাসের 2 তারিখে কীর্তন সেরে পরদিন বোনের বাড়িতে রয়ে যান এই মামা, মানে স্বদেশ বড়ুয়া মামা। তো ওনাদের স্থানীয় মন্দিরে তিনি ঘুরতে আসলে কথা হতে হতে এক পর্যায়ে উনি তার কীর্তন গুরু সুকুমার বড়ুয়ার প্রয়াত সঙ্গীত গুরু মৃদুল বিশ্বাসের ঘটনার অবতারণা করেছিলেন। কণ্ঠ সুরেলা বেশি কম এমন তো থাকেই, সবার কণ্ঠ একরকম না। তো এমন প্রসঙ্গে কথা হতে হতেই উনি একটি ঘটনার অবতারণা করেন। তো স্বদেশ মামা বলেন যে এখন তো বিভিন্ন গানের প্রতিযোগিতা হয়, বিভিন্ন টেলিভিশনগুলোতে রিয়েলিটি শো হয়, বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে, ক্লোজ আপ 1 থেকে শুধু বিভিন্ন জিনিসগুলো হয়েছে, উনি বিভিন্ন সময় এগুলো দেখেছেন। তো এখন দেখা যায় বিভিন্ন অটো টিউন তৈরি করে কেউ গান না জানলেও কম্পিউটারের সাহায্যে
বেশ সুন্দর করে গানের গলা তৈরি করে ফেলা যায়। তবে ওনাদের সময় তো এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না। জুড়ি, কাঁসা, মৃদঙ্গ এসব বাজিয়ে ওনারা খালি গলায় গান শিখেছেন এবং ওনাদের ওস্তাদরাও এভাবেই ওনাদেরকে গান শিখিয়েছেন, তারাও এভাবেই শিখেছেন। তবে ওনাদের ওস্তাদের সঙ্গীত গুরু মৃদুল বিশ্বাসের নাকি এক জাদুকরী কণ্ঠ ছিল। কোনো বাদ্য বাজনা ছাড়াই তার গান শোনার জন্য মানুষ মুখিয়ে থাকত। কি ছিল সেই রহস্য? কেন তার কণ্ঠ এত মধুর শোনাতো? মৃদুল বিশ্বাস কিশোর বয়স থেকেই গান বাজনার ভীষণ ভক্ত ছিল। বিভিন্ন যাত্রাপালা আর গানের অনুষ্ঠানে যেতে যেতে একটা সময় সে বাঁশি বাদকের দায়িত্ব পায়। শুরুর দিকে সানাইয়ের মতো বাঁশি বাজালেও পরে স্থায়ীভাবে তিনি বাঁশি বাজাতেন। একবার এক বিয়েতে সানাই বাজানোর প্রস্তাব আসে তার কাছে। পুরো ঢুলি যে দল, এই ঢুলি দলের সাথে উনিও ওই বিয়ে বাড়িতে গিয়েছিলেন। তৎকালীন সকল রীতিনীতি শেষ করে শেষ রাতের দিকে পুরো ঢুলি দলের সাথে তিনিও বাড়িতে ফেরত আসছিলেন। বিয়ে বাড়িতে সানাই বাজিয়ে বেশ সুনাম আর বকশিসও পেয়েছিলেন। 2 হাত ভরে তাকে টাকা দিয়েছিলেন। মানে তার সানাই বাজানোতে এত খুশি হয়েছিল সেই বাড়ির লোকজন। আর মনেও খুব খুশি, শুধু যে ওনাকে দিয়েছিলেন তা না, ওই ঢুলি যে দলটা সেই দলের সদস্যদেরকেও টাকা দিয়েছিলেন। এই কারণে সকলেই খুশি ছিল। আর অতিমাত্রায় খুশি থাকার কারণে পুরো রাস্তা জুড়েই সানাই বাজাচ্ছিলেন এই মৃদুল বিশ্বাস, আর বাজিয়ে বাজিয়ে বাড়িতে ফেরত আসছিলেন। বাঁশিতে নাকি এমন কিছু সুর আছে যেগুলো রাতের বেলায় খুব একটা বাজানো উচিত নয়। বিভিন্ন রাগ, তাল, লয় এগুলোর ব্যাপার রয়েছে। তো অতি উৎসাহী মৃদুল বিশ্বাস মনের উৎসাহী কিনা ওইসব খুব স্পর্শকাতর সুর সেই রাত্রে বাজিয়ে বাজিয়ে বাড়িতে ফিরছেন। নদীর ধার, বাঁশবাগান, কবরস্থান সবকিছুর পাশ দিয়ে হেঁটে আসা আর সানাই বাজানো একসাথে চলছিল। পুরো ঢুলি দল আছে, মৃদুল বিশ্বাসও আছে। একটা সময় রাস্তার কোনো একটা অংশে বিদঘুটে একটা গরম বাতাস অনুভব করেন মৃদুল বিশ্বাস। এতটা পথ হেঁটে হয়তো ঘেমে গরম লাগছে ভেবে তিনি বিষয়টা এড়িয়ে গেলেন, কিন্তু অদ্ভুতভাবে তখন থেকেই কেন জানি তার আর বাঁশি বাজাতে ইচ্ছা করছিল না। এতক্ষণে মনে থাকা আনন্দর অনুভূতিটাও কেমন যেন একটু ভাটা পড়ে গেছে। হঠাৎ বাঁশি বাজানো বন্ধ করে নীরবে হাঁটতে লাগলেন তারা। পথের একটা অংশে এসে মৃদুল বিশ্বাসকে তার দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে সরু পথে বাড়িতে যেতে হবে, এই পথটাই ধরতে হয়। তিনি সকলকে বিদায় জানিয়ে বাড়ির রাস্তা ধরেন। হাঁটতে হাঁটতে তিনি আবার সানাই বের করে বাজাতে লাগলেন। তখন চাঁদের অল্প আলোতে স্পষ্ট ভাবেই পথ দেখা যাচ্ছিল। গভীর রাতে স্নিগ্ধ বাতাসে তিনি পথের ধারে বসে কিছুক্ষণ জিরিয়ে নেবার সিদ্ধান্ত নেন। মেঠো পথের উঁচু একটা ঢিবি দেখে উনি বসে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছেন। তাকে কিন্তু আরো যথেষ্ট পথ হেঁটে যেতে হবে। তিনি কিছুক্ষণ পর খেয়াল করলেন চারপাশটা কেমন যেন একটা বিদঘুটে গরম হয়ে উঠেছে। হঠাৎ তার কিছু দূরে একটা গরম বাতাস লেগেছিল কিছুক্ষণ আগেই। সেই অনুভূতির কথাও তার মনে পড়ল। মনের অজান্তে একটা ভয়ের শিহরণ বয়ে যায় তার শরীরে। তাড়াতাড়ি উঠে পা চালিয়ে বাড়ির পথে পা বাড়ান তিনি। হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে তিনি থমকে দাঁড়িয়ে যান। উনি দেখতে পান পুকুরের পানিতে কেউ একজন গোসল করছে। এত রাত্রে কে গোসল করছে? এত রাত বলতে প্রায় ভোর হতে চলল। এমন সময় তো এখানে কারো গোসল করার কথা না। তিনি কাছে গিয়ে দেখতে চাইলেন যে কে গোসল করছে। তিনি দেখলেন কোমর অবধি পানিতে নেমে একটা মহিলা গোসল করছে। অদ্ভুত বিষয় হলো যে গোসল করলে তো পানিতে নড়াচড়া হয়। তো ওই মহিলা যে পানিতে নড়াচড়া করছে, হাত পা নড়াচড়া করছে, ডুব দিচ্ছে, কিন্তু পুকুরের পানিতে কোনো ধরনের কোনো আন্দোলন হচ্ছে না, পানিও নড়াচড়া করছে না। পানি আগের মতোই স্থির রয়েছে বিভিন্ন জায়গায় যেভাবে রয়েছে আর কি। পুকুরের বিভিন্ন অংশে কোনো ঢেউ নেই। পানিতে গোসল করলে পানির এক ধরনের শব্দ হয়, কলকল শব্দ, সেটাও নাই। তো যখন দেখলেন যে একজন মহিলা মানুষ, উনি ওখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত পাশ কাটিয়ে হাঁটা দিলেন। উনি কি করেছেন, ওই সময় বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে মানে পুকুরটা পার হয়ে গিয়ে আবার ওনার সানাই বের করে বাজাতে লাগলেন। কঠিন এক সুরে মূর্ছিত হয়ে যায় পুরো নিস্তব্ধ রাতের পরিবেশ। বাড়িতে এসে উনি শুয়ে পড়েন। ঘুমের ঘোরে তিনি স্বপ্নে দেখেন ওই যে মহিলাটি পুকুরে গোসল করছিল
তিনি গোসল করতে করতে গলা অবধি নেমে গেছেন। হঠাৎ করেই ওই মহিলাটি তার দিকে ঘুরে তাকান, রাগী চোখে ফিসফিস করে কিছু একটা বলছে, কিন্তু মৃদুল বিশ্বাস কিছুই বুঝতে পারছে না কি বলছে। স্বপ্নের মধ্যে মৃদুল বিশ্বাস ওই সময় সানাই বাজাচ্ছিল। এরপর মৃদুল বিশ্বাস হাঁটা শুরু করে। মৃদুল বিশ্বাস পেছন দিকে তাকিয়ে দেখে ওই মেয়েটা তার পেছনে বাতাসে উড়ে উড়ে আসছে। মৃদুল বিশ্বাস সেদিকেই যায়, মেয়েটা সেদিকেই বাতাসে ভেসে যাচ্ছে। হঠাৎ করে কারো ডাকে তার ঘুম ভাঙে। মৃদুল বিশ্বাসের মধ্যবয়স্কা মা তাকে ডাকছেন। চোখ মুছে ঘুম থেকে উঠে যায় মৃদুল বিশ্বাস। তার মা বলেন টানা 2 দিন ধরে নাকি মৃদুল বিশ্বাস ঘুমাচ্ছে, তাই বাধ্য হয়ে তিনি তাকে ডাকতে এসেছেন। আগেও ডেকেছেন বিভিন্ন সময়, যখন খাওয়ার সময় আর কি, সে সময় ডেকেছেন, কিন্তু মৃদুল বিশ্বাস ওঠে নাই। মায়ের কথা শুনে তো অবাক হয়ে যায় মৃদুল। উনি তো গতকাল রাতেই তার বাড়িতে এসে শুয়েছেন, এর মধ্যে 2 দিন পার হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তো স্বল্প পরিসরে গভীর ঘুমের পর ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে তার মাকে নিজের অদ্ভুত স্বপ্ন আর সে রাতের ঘটনা শেয়ার করেন মৃদুল বিশ্বাস। তার মা এটা শুনে চুপ থাকেন, গভীরভাবে কিছু ভাবছিলেন বলে মনে হচ্ছিল মৃদুল বিশ্বাসের কাছে। পরন্ত বিকেলে তিনি ওই পুকুরের দিকে আবার হাঁটতে যান। তখন তার মনে পড়ে ওই রাতের কথা। মনের অজান্তেই কিনা ওই পুকুরের ঘাটে গিয়ে মুখ ধুতে পুকুরে নামেন মৃদুল। মুখে পানির ঝাপটা দিতে দিতেই মনে হলো পানির নিচে কিছু একটা আছে। ভালো করে খেয়াল করতেই তিনি ভরকে যান। পানির নিচ থেকে ওই যে স্বপ্নে দেখা সেই মেয়েটার অবয়বের মতো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। পানির 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিচে হবে, চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার লম্বা চুলগুলো পানির ভেতরে ঢেউ খেলছে। ভয়ে হুড়মুড়িয়ে উঠে আসেন মৃদুল বিশ্বাস, সোজা বাড়িতে ফেরত আসেন। রাতের খাবার খেয়ে উঠোনের এক কোনায় বসে বাঁশিতে সুর তোলেন মৃদুল। মৃদুলের এমন আবেগিক কর্মকাণ্ডে তার মা সিদ্ধান্ত নেন যে এই ছেলেটা এইভাবে যদি বাঁশি বাজাতে থাকে আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সংসার করবে কখন? দেখা যাবে যে এগুলো করতে করতে সংসারের প্রতি মনোযোগ নষ্ট হয়ে গেছে। এই জন্য উনি সিদ্ধান্ত নেন যে ছেলেকে বিয়ে করিয়ে দেবেন। এদিকে মৃদুল বিশ্বাস কতক্ষণ বাঁশি বাজিয়েছেন তার মনে নাই। একটা সময় উনি ঘরে এসে ঘুমিয়ে যান। ঘুম ভাঙে মানুষের ডাকাডাকিতে। ঘুম ভেঙে উনি নিজেকে ওই পুকুর পাড়ে আবিষ্কার করেন। আশ্চর্য, উনি পুকুর পাড়ে কিভাবে আসলেন? উনি তো বাঁশি বাজানোর পর একটা পর্যায়ে ঘরে আসছেন, ঘরে ঘুমিয়ে গেছেন। লোকজন তাকে দেখে হাসি তামাশা করছে, সবাই তার পরিচিত স্থানীয় লোকজন। কেউ কেউ বলছেন, আরে বাবা রে, এত রাতের বেলা পুকুর পাড়ে এসে নেশা ভাঙ করার দরকার কি? ঘরে বসে নেশা ভাঙ করতা, নেশা ভাঙ করে পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আসো। এদিকে তার মাকে খবর পাঠানো হয়েছে, তার মা আসছেন। মূলত এই মৃদুল বিশ্বাস উনি যে ঘরে ছিলেন না, ওনার মা খেয়াল করেন নাই। সকালবেলা দেখেন যে মৃদুল বিশ্বাসের ঘর খোলা। উনি চিন্তা করেছেন হয়তো বা কোনো একটা অনুষ্ঠানে বাঁশি বাজাতে গিয়েছেন, কারণ এরকমটা উনি সবসময় যান, কাউকে কিছু না বলেই চলে যান, আবার বাড়িতে চলেও আসেন। ওনার মা বুঝতে পারেন নাই, মনে করছেন অনেক ভোরবেলা সে চলে গেছে। এই জন্য উনি বুঝতে পারেন নাই যে ঘটনাটা আসলে কি হয়েছে। যখন লোকজন তাকে ডাকতে আসছে, পুকুর পাড়ে এসে দেখে যে মৃদুল বিশ্বাস সে পড়ে আছে। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মৃদুল বিশ্বাস কিছু বলতে পারে না যে সে পুকুরের ওইখানে কিভাবে গেল। এভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন এক যাত্রাপালার গানে বাঁশি বাদক হিসাবে তার ডাক আসে। উনি বাঁশিও বাজাতে পারতেন ভালো, আবার সানাইও বাজাতে পারতেন, দুটোতেই উনি বেশ ভালো ছিলেন। তো উনি তো রাজি হয়ে গেছেন। অনুষ্ঠান শুরু হলো, সবকিছু ঠিকঠাক, সবাই যে যার মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু বিপত্তি বেঁধে যায় এই মৃদুল বিশ্বাসকে নিয়ে। উনি অনেক চেষ্টা করেও বাঁশিতে কোনোভাবেই সুর তুলতে পারছিলেন না। উনি যখন বাঁশিতে ফু দেন, শো শো শব্দ হতে থাকে, মানে কর্কশ সুর, বেসুরো সুর, কোনো ধরনের কোনো সুরই উনি তুলতে পারছেন না। উপস্থিত জনতার রোষানলে পড়তে হয় তাকে। বারবার তার মুখে অহেতুক লালায় এসে ওনার বাঁশি বাজাতে খুব ঝামেলা হচ্ছিল, আর বাঁশিতে তো সুর হচ্ছেই না। এই ধরনের পরিবেশ পরিস্থিতি উনি আগে কখনোই পড়েন নাই। পরিস্থিতি বেগতিক দেখে উনি বাড়িতে ফেরত আসেন। মনে মনে যথেষ্ট ভেঙে পড়েছেন, কারণ এরকম তো কখনো হয় নাই। সকালবেলা উনি নিজের বাঁশি নিয়ে বাজানোর চেষ্টা করেন, এবারও একই অবস্থা, কোনোভাবেই উনি বাঁশি বাজাতে পারছেন না। একজন দক্ষ বংশীবাদক
উনি বাঁশি বাজাতে পারছেন না, ফু দেওয়ার পরে কোনো শব্দই হচ্ছে না সেভাবে। এটা তো একজন বংশীবাদকের কাছে খুবই কষ্টের বিষয়। উনি বাঁশি রেখে সানাইটা হাতে নেন। যখনই সানাইটা উনি মুখে তুলে ফু দিয়েছেন, তখনই এক অদ্ভুত সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জুড়ে। ব্যাপারটা কি? উনি সানাই বাজাতে পারছেন, আর সানাই উনি অদ্ভুত অদ্ভুত সুর তুলতে পারছেন, যেটা আগে উনি কখনো প্র্যাকটিস করেন নাই, কিন্তু বাঁশি কেন বাজাতে পারছেন না? এরপর আবার সানাইটা রেখে বাঁশিটা হাতে নেন, চেষ্টা করেন, এবারও ব্যর্থ হন আগের মতোই। তিনি এবার নিশ্চিত হলেন সানাই ছাড়া উনি অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারছেন না। এদিকে নিজের এই অক্ষমতার কথা উনি কারোর সাথে শেয়ারও করতে পারছিলেন না। এভাবে সুখে দুঃখে কিছুদিন পার হলে তিনি আবারও আর একটা বিয়েতে সানাই বাজানোর ডাক পান। যথারীতি সানাইয়ের সুরে ব্যাপক আলোড়ন তুলে বেশ ভালোই টাকা পেয়েছিলেন। সেদিনও একইভাবে বাড়ি ফিরতে ফিরতে সানাই বাজিয়ে আসছিলেন। ঢুলি দলের থেকে একটা নির্দিষ্ট জায়গায় এসে আলাদা হয়ে যান। উনি সেই পুকুরের পাশ দিয়ে আসছেন, তখনই আসল ঘটনার সম্মুখীন হন। এবার তার সেই স্বপ্নে দেখা জিনিসটা বাস্তবে রূপ নেয়। এক নারী অবয়ব বাতাসে ভেসে ভেসে তার পিছু পিছু আসছে। হঠাৎ করে এরকম দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যান মৃদুল বিশ্বাস। সানাই বন্ধ করে প্রাণ পরে দৌড়ানোর চেষ্টা করেও নিজেকে জায়গা থেকে খুব একটা নড়াতে পারছিলেন না। যেমনটা হয় আমরা স্বপ্নের মধ্যে দেখি, যে আমরা স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছি, কিন্তু দৌড়ে গতি আসছে না, একই জায়গায় খুব আস্তে আস্তে মনে হচ্ছে আমরা নড়ছি। ট্রেন ছেড়ে যাচ্ছে, আমরা ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছি, বাস ছেড়ে যাচ্ছে, বাস ধরার জন্য দৌড়াচ্ছি, কেউ আমাদেরকে ধরতে আসছে, আমরা ছুটে যাওয়ার জন্য দৌড়াচ্ছি, এই আমাদেরকে ধরে ফেললো, কিন্তু আমরা নিজ জায়গা থেকে সরতে পারছি না। এরকম স্বপ্ন আমরা অনেকেই দেখি। এইটাই ওনার বাস্তবে হয়। উনি একই জায়গায় দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু নড়তে পারছেন না, খুব আস্তে আস্তে আগাচ্ছে, এমন একটা অবস্থা। তার মানে হচ্ছে ওই অদৃশ্য শক্তি তাকে পুরোপুরি অচল করে দিয়েছে। বাতাসে ভেসে ভেসে তার সামনে আসে সেই নারী অবয়ব, এসে বলে, হ্যাঁ রে মৃদুল, তুই সানাই বাজানো বন্ধ করলি কেন? হঠাৎ করে এরকম কণ্ঠস্বর শুনে অবাক হয়ে যায় মৃদুল। তিনি বলেন, কে তুমি? তখন সেই নারী অবয়বটা উত্তর দেয়, আমি দিলসাবা। সানাই বাজানো বন্ধ করলি কেন? বাজা সানাই। মৃদুল ভয়ে ভয়ে কোন রকম সানাই তো বাজিয়ে যাচ্ছিল, কিন্তু কেমন জানি সঠিক সুর উঠছিল না, বেসুরো হয়ে যাচ্ছিল। এটা ভয়ের কারণেই হচ্ছিল। সেই সত্তা তাকে বলল যে, যা, আজকে তোকে ছেড়ে দিলাম, প্রতি রাতে এসে আমাকে সানাই বাজিয়ে শোনাবি। বলেই চোখের নিমিষে বাতাসের উপরে ভাসতে ভাসতে চলে যায়। পরদিন রাস্তার উপর তাকে অজ্ঞান অবস্থায় পায় লোকজন। জ্ঞান ফিরে এলে সবাইকে বিস্তারিত খুলে বলে মৃদুল বিশ্বাস। তো যথারীতি ঝাড়ফুঁক এসব করানো হয়, কিন্তু বিধিবাম কোনো কিছুতেই কিছু হয় না। গভীর রাতে নিজের অজান্তেই সানাই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে মৃদুল বিশ্বাস। ওই পুকুরের পাড়ে গিয়ে সানাই বাজিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। সকালবেলা তাকে ওই পুকুরের পাড়ে পাওয়া যায়। এভাবে কয়েকদিন পার হওয়ার পর গ্রামে রটে যায় মৃদুল বিশ্বাসকে পরীতে আছর করেছে। অনেক ওঝা কবিরাজ দেখানো হয়, কিন্তু ওই পরীকে কোনোভাবেই মৃদুল বিশ্বাসের শরীরে হাজিরও করা যায় না, কোনো কাজই হয় না। বাড়ি থেকে বের না হয়ে সানাই বাজানো না পর্যন্ত তার নাকি প্রচন্ড মাথা ব্যথা হতে থাকে। অথচ সানাই বাজানো শেষ হলে তার কোনো সমস্যা হয় না। একজন বৈদ্য বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পারেন। তিনি সর্বপ্রথম মৃদুল বিশ্বাসকে পরামর্শ দেন যে এভাবে হবে না, ওই পরীর সাথে তোমাকে সখ্যতা করতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। মৃদুল বিশ্বাস চিন্তা করে, সত্যি তো, এত ওঝা কবিরাজ দেখানো হলো, কেউ তো এই পরীটাকে হাজিরও করতে পারল না শরীরে। শেষ পর্যন্ত মৃদুল বিশ্বাস সিদ্ধান্ত নেন যে ওই পরীর সাথে উনি সহজাত প্রবৃত্তিতেই যোগাযোগ করবেন। একদিন রাত্রে মৃদুল বিশ্বাস নিজেই সানাই নিয়ে বের হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে। এমনটা না যে কোনো একটা আকর্ষণে সে চলে গেছে, অন্যান্যবার যেরকম হয়। চলে যাওয়ার পর সানাই বাজানো শুরু করেছে। এমন সময় সেই দিলসাবা পরীটা হাজির হয়। তখন এই মৃদুল বিশ্বাস বলে যে, আমাকে সত্যি করে বলো, তুমি কে, কি চাও আমার কাছে? তখন দিলসাবা জবাব দেয়, আমি একজন পরী, তোর সানাইয়ের সুর শুনে আমি মুগ্ধ,
কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে, তুই ওই রাতে আমাকে যে অবস্থায় দেখেছিস, এই অবস্থায় দেখলে আমাদের নিয়ম আছে যে আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলবে তাকে মেরে ফেলা। কারণ কোনো পরীর শরীরের কোনো অংশ কোনো মানুষ যদি তার ইচ্ছা ছাড়া দেখে ফেলে, মানে পরীর ইচ্ছা ছাড়া দেখে ফেলে, তাহলে নাকি পরিস্থানে ওই পরীদের জায়গা হয় না। তবে আমি তোকে মারবো না, কিন্তু আমি তোকে ধরে রাখবো, তোকে নিস্তারও আমি দিতে পারবো না। এটাই তো শাস্তি। তোকে যদি আমি একদম শাস্তি না দেই তাহলে আমি পরিস্থানে জায়গা পাবো না। মৃদুল বিশ্বাস জবাব দেয়, আমি কি ইচ্ছা করে তোমাকে দেখেছি? আমি তো ওই দিক দিয়ে আসছিলাম। আমি কি দেখার পরও তোমাকে দীর্ঘ সময় দেখার জন্য দাঁড়িয়েছিলাম? তা তো করিনি, আমি তো চলে গেছি। তখন দিলসাবা জবাব দেয়, এই জন্যই তো তোকে আমি মারবো না, কিন্তু তোকে তো আমি ছাড়তেও পারবো না, কারণ এটা আমাদের নিয়ম। কিন্তু তোকে আমি এমন একটা জিনিস দেব যে তোর এই জীবিত অবস্থায় যে তুই কারাগারে বসবাস করবি, এর মধ্যেও তোর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করবে। আমি সেই জিনিসটা তোকে দেব, কারণ তোকে এই শাস্তি দিচ্ছি আমার নিজের প্রয়োজনে, কিন্তু তোকেও তো আমার কিছু দেয়ার আছে, সেটা আমি তোকে দেব। তো এরপরে নাকি নির্দিষ্ট কিছু সময় সানাই বাজায় আর দিলসাবা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটা পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মৃদুল বিশ্বাস। এভাবেই চলছিল তার। একদিন কি করেই তার বাড়ির লোকজন তাকে ঘরবন্দি করে রাখে। বাড়ির সদস্যরা ওই দিন জীবনে প্রথমবারের মতো এই দিলসাবা পরীর সাক্ষাৎ পান। তারা দেখেন গুদাম ঘরের ছাউনি উড়িয়ে ফেলে একটা সাদা অবয়ব কোলে করে মৃদুলকে বাতাসে ভাসিয়ে নিয়ে বাড়ির বাইরে ওই যে পুকুর পাড়টা রয়েছে ওই পুকুর পাড়ের দিকে নিয়ে গেছে। ধীরে ধীরে সত্যি সখ্যতা গড়ে ওঠে একটা পর্যায়ে এই দিলসাবা আর মৃদুল বিশ্বাসের। এলাকায় রটে যায় মৃদুল বিশ্বাস পাগল হয়ে গেছে, অথচ পাগলের কোনো আচরণ তার মধ্যে ছিল না। মৃদুল বিশ্বাস একদম সুস্থ স্বাভাবিক ছিল। কিছুদিন পরে মৃদুল বিশ্বাস আবার পুনরায় বাঁশি বাজাতেও শুরু করে, আবার সে বাঁশি বাজাতে সক্ষম হয়। আগের মতোই সুরের মূর্ছনায় পুরো গ্রামটা আন্দোলিত হতো। ধীরে ধীরে সানাই বাঁশির সাথে সাথে সে গান গাইতে থাকে। আগে যে গান গাইতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার গান বাঁশির সুর যেই শুনতো সে মুগ্ধ হয়ে শুনতো। এমন ভাবে শুনতো মনে হচ্ছে যে কোনো মানুষ তার গান শুনে বাঁশির সুর শুনে একটা ঘোরের মধ্যে চলে গেছে, একটা মায়াজালে আবদ্ধ হয়ে গেছে। তো এভাবেই মৃদুল বিশ্বাসের গানের গলার সুখ্যাতি, তার সানাই বাজানোর সুখ্যাতি, তার বাঁশি বাজানোর সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ তাকে জানানো হতো, তবে কোথাও রাত সে থাকতো না। যত রাতই হোক একটা সময় এসে দিলসাবাকে তার সানাই বাজিয়ে শোনাতেই হবে। মৃদুল বিশ্বাস তার মাকে বলে যে এই অদ্ভুত প্রতিভা এটা নাকি ওই পরীর আশীর্বাদেই হয়েছে। তো পরীর বিস্তারিত বিষয়গুলো মৃদুল বিশ্বাস তার মায়ের সাথে শেয়ার করত। বিভিন্ন কীর্তন জারি সারি গান গেয়ে মানুষকে মুগ্ধ করে রাখতেন মৃদুল বিশ্বাস। বিশেষ করে তার সানাই বাজানোর সুর ছিল অদ্ভুতভাবে মোহনীয়, যে কোনো মানুষ সে সুরে বাধা পড়ে যেত। সুর সঙ্গীতে থাকতে থাকতে কবে যে বিয়ের সময় পেরিয়ে গেছে বুঝতে পারেনি মৃদুল বিশ্বাস। তিনি গান বাজনা আর কীর্তনকে জীবনের সঙ্গী হিসাবে নিয়েছিলেন। অনেক সাগরেদ হয়েছিল তার। তবে যে যত বড় প্রতিভাবান হোকই না কেন একদিন তো পৃথিবী ছেড়ে যেতেই হবে। মৃদুল বিশ্বাস এক সকালবেলা মারা যান। মারা যাওয়ার আগের রাত্রেও তিনি বাঁশি আর সানাই বাজিয়ে গুনগুন করে গান গেয়ে শুনিয়েছিলেন দিলসাবাকে। হঠাৎ করে সকালবেলা কোনো এক অজানা কারণে সুস্থ অবস্থাতেই রক্তবমি শুরু হয়ে যায়। অল্প সময় পরেই মৃদুল বিশ্বাসের মৃত্যু হয়। মৃত্যুর মাধ্যম দিয়েই জীবন্ত এক কারাগার থেকে এক নিরীহ সঙ্গীতজ্ঞের মুক্তি লাভ হয়। স্বদেশ বড়ুয়া মামা বলেছিলেন যে এই জন্যই রাতের বেলা কোথাও একা একা বসে বাঁশি বাজানো উচিত নয়, তাহলে এই ধরনের সমস্যা হতেই পারে। এটাই ছিল ঘটনা। মৃদুল বিশ্বাস একজন সঙ্গীতজ্ঞ, কিভাবে এমন এক জটিল সমস্যায় উনি বাধা পড়ে গিয়েছিলেন, উনি সারা জীবনেও
এর থেকে মুক্তি লাভ করতে পারেননি। প্রিয় লিসেনার্স, এবার আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। সাধন দাদু, যিনি এলাকায় সময় খুব দ্রুতই অতিবাহিত হয়ে যায়। ক্ষেত্র বিশেষে ঘড়ির কাঁটা মনে হয় আরো দ্রুতই চলে, এই জন্য এক টাইম ট্রাভেলের মতো। হ্যাঁ প্রিয় লিসেনার্স, বিশেষ কোনো ব্যক্তিদের কোনো ঘটনা শুনতে শুনতে এমনটাই হয়, মনে হয় এই তো মাত্রই শুরু হলো, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমাদের ঈদ স্পেশালের যে প্রথম আয়োজন, সেই প্রথম আয়োজনের ঘটনাগুলো আমরা সাজিয়েছিলাম বরাবরের মতোই হিলম্যান খ্যাত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনাগুলো দিয়ে। আমরা চলে এসেছি আমাদের এবারের এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমি যখন পড়া শুরু করি তখন আমি বুঝতেও পারিনি ঘটনাটি কোন দিকে মোড় নেবে। চলুন ঘটনাটি আমরা শুরু করি। এই ঘটনাটি রূপকথার গল্পের মতো অনেকটা। ওই এলাকার অনেক বৃদ্ধ মানুষের মুখেও এখনো এই ঘটনাটি প্রচলিত রয়েছে। ঘটনাটি একটা মিথ বলতে হবে ওই এলাকার। ঘটনাটি আসলে কোন সালে ঘটেছিল সঠিক সালটা জানা যায় না। ঘটনাটি মূলত জয় বড়ুয়া ভাই যার কাছ থেকে সংগ্রহ করেন তার নাম হচ্ছে দেবী বড়ুয়া। আর এই দেবী বড়ুয়ার সাথে যেই ব্যক্তির মাধ্যম দিয়ে জয় বড়ুয়া ভাই পরিচিত হয়েছিলেন তার নাম হচ্ছে মিঠুন বড়ুয়া। উনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন। যেহেতু জয় বড়ুয়া ভাই উনি একটি হসপিটালে কর্মরত রয়েছেন, এই কারণেই মূলত এই ফিল্ডের সাথে যারা যারা যুক্ত আছেন তাদের সাথে তো পরিচয় হয়েই যাবে। এভাবেই মূলত মিঠুন বড়ুয়া ভাইয়ের সাথে তার যোগাযোগ হয়, আর মিঠুন বড়ুয়া ভাইয়ের মাধ্যম দিয়েই এই দেবী বড়ুয়া ভাইয়ের সাথে যোগাযোগ হয়। মিঠুন বড়ুয়া ভাই বলেছিলেন যে তার আর এক আত্মীয় যার নাম দেবী বড়ুয়া, তার জানা একটি ঘটনা রয়েছে, উনি সুন্দর করে ঘটনাটি বলতে পারবেন। এরপরই মূলত জয় বড়ুয়া ভাই মিঠুন বড়ুয়া ভাইকে সাথে নিয়ে দেবী বড়ুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ঘটনাটি সংগ্রহ করেন। চট্টগ্রামের হালদা নদী এক রহস্যে ঘেরা নদী। কত ঘটনাই না ঘটে এই নদীকে ঘিরে। চট্টগ্রামের রাউজান উপজেলার হালদা আর কর্ণফুলী নদীর মোহনার পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে। শুধু এই গ্রামটির নাম আমরা প্রকাশ করতে পারবো না, কারণ মিঠুন বড়ুয়া ভাই এবং দেবী বড়ুয়া ভাই দুজনেরই অনুরোধ ছিল এই গ্রামের নামটি যেন না বলা হয়। যদিও বা গ্রামের নামটি ওনারা উল্লেখ করেছেন, তো যেহেতু অনেক আগের ঘটনা সালটা ঠিক বলা যাচ্ছে না, তবে এটা যে বহু প্রাচীন এটাও বলা যাবে না। তার পেছনে কারণ হচ্ছে যে এই ঘটনার মধ্যে ইঞ্জিন চালিত নৌকার একটা বিষয় রয়েছে। তার মানে হচ্ছে যেহেতু ইঞ্জিন চালিত নৌকার ব্যাপার এখানে রয়েছে, সেটা যে অনেক পুরনো এটাও বলা যাবে না। তো চলুন ঘটনা শুরু করি। ঘটনা যখন এটি পাঠালেন জয় বড়ুয়া ভাই, উনি এটাও বলেছেন যে যেহেতু এটা মিথ আকারে প্রচলিত রয়েছে, তাই বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করাটাও বেশ কঠিন হয়েছে। তারপরে উনি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করার জন্য। তো চলুন শুরু করি। ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি, তার নামটা এখনো মানুষের মুখে মুখে রয়েছে, তার নাম হচ্ছে হিরণ মাঝি। ওনার আর একটা নাম রয়েছে পরিমন মাঝি। আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে হিরণ্যে মাঝি বলে অনেকেই ডাকতেন। হিরণ মাঝি কিন্তু বংশ পরম্পরায় মাঝি নন, মাছ ধরা এবং ওনার পূর্বপুরুষদের মধ্যে যারা ছিলেন তাদের পেশা ছিল এই মাছ ধরাটা। কোনো একটা কারণে উনি মাঝি হয়ে গেছেন আর কি। মোটামুটি নবীন বয়স থেকেই মাছ ধরার কাজে বেশ পটু হয়ে যায় এই হিরণ মাঝি। বাপ ছেলে মিলে মাছ ধরত ছোট একটা ডিঙি নৌকায় করে। এক রাতে তাদের গ্রামে যাত্রাপালা অনুষ্ঠিত হবে, তো হিরণ মাঝি তার বাবাকে জানিয়ে দেয় আজকে রাত্রে সে বাবার সাথে মাছ ধরতে যাবে না। বাধ্য হয়ে তার বাবা একাই নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায়, আর হিরণ যায় যাত্রাপালা দেখতে। ভোর রাতে যাত্রাপালা শেষ করে হিরণ বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা তার মা
তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন যে তার বাবা রাতে মাছ ধরতে গিয়ে নাকি এখনো ফেরত আসেন নাই। মায়ের মুখে এমন কথা শুনে হিরণ দেরি না করেই নদীর পাড়ে চলে যায়। গিয়ে দেখে বাবার নৌকাটিও ঘাটে নেই। কর্ণফুলী আর হালদা নদীর যতদূর পর্যন্ত চোখ যায় সেখানে কোনো নৌকা দেখা যাচ্ছিল না ওই জায়গা থেকে। বেশ চিন্তিত হয়ে হিরণ গ্রামের আরো কয়েকজনকে সাথে নিয়ে তার বাবার খোঁজে বেরিয়ে পড়ে আর একটা নৌকা নিয়ে। টানা 2 দিন খোঁজাখুঁজির পরেও তার বাবাকে পাওয়া যায় না। আশেপাশের গ্রামে খোঁজ নিয়েও তার বাবার কোনো হদিস পাওয়া যায় না। এক পর্যায়ে গ্রামের মুরব্বীরা সহ সিদ্ধান্ত নিয়ে সকলকে জানান যে হিরণের বাবা বেঁচে থাকার কোনো সম্ভাবনা আর নাই। হিরণ গ্রামের মুরব্বীদের এই কথা মেনে নিতে পারছিলেন না, কিন্তু কি করা, তার বাবার বেঁচে থাকার তো কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তো বিষয়টা মুরব্বীদের তরফ থেকে যেহেতু আসছে, প্রাথমিকভাবে হিরণ বিষয়টা মেনে নিলেও মন থেকে কোনোভাবেই নিতে পারছিলেন না। তার মনে বেশ কয়েকটা প্রশ্ন বারবার উকি দিতে থাকে। কারণ হচ্ছে তার বাবা নৌকা ডুবিতে মারা যাওয়ার মতো লোক নয়, যথেষ্ট শক্ত সমর্থ লোকই ছিলেন তার বাবা। তাছাড়া মাছ ধরার ক্ষেত্রে এই ডিঙি নৌকা যদি ডুবেও যায় তবুও উল্টো হয়ে তলানি দেখিয়ে ভেসে ওঠার কথা, কিন্তু তারও কোনো লক্ষণ দেখা যায়নি নদীতে। আবার ওই রাত্রে নদীর আবহাওয়া খারাপ ছিল না, একদম স্বাভাবিক ছিল। তাহলে কি এমন হলো যে তার বাবা নৌকা ডুবে মারা গেলেন, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না? এরকম আরো অনেক প্রশ্নের উত্তর কোনোভাবেই মেলাতে পারছিলেন না হিরণ। বাবার মৃত্যুর কথা যখন মুরব্বীরা বললেন যে এরকম ঘটনা আগেও ঘটেছে, এরা কখনো ফেরত আসে নাই, মেনে নাও বিষয়টা, কি আর করা, মেনে তো নিতেই হবে, কিন্তু মন থেকে নিতে পারছিলেন না কোনোভাবেই। বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবে পরিবারের দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। বাপ দাদার পেশাকে নিজের পেশায় রূপান্তরিত করে হিরণ পরিবারের হাল ধরে। তার মায়ের শত নিষেধ থাকার পরেও হিরণও তার বাবার মতোই রাতে মাছ ধরতে যেত 2 নদীতেই, কর্ণফুলী এবং হালদা। আর মূলত মাছ ধরাটার থেকেও বড় একটা উদ্দেশ্য নিয়ে সে রাতের বেলা মাছ ধরতে যেত, সেটা হচ্ছে বাবার মৃত্যুর রহস্যের সমাধান, এটা কিভাবে করা যায়। এমনই একদিন মাছ ধরার সময় অস্বাভাবিক একটা ঘটনা ঘটে। জাল টানার ঠিক আগ মুহূর্তে হিরণ তার জালে অস্বাভাবিক একটা টান অনুভব করতে থাকে। বড় মাছ পড়েছে ভেবে হিরণ তো খুশি হয়ে বেশ তোড়জোড় শুরু করে দেয়। একটা পর্যায়ে হিরণ খেয়াল করে জালে অনুভূত এই টান কোনো স্বাভাবিক টান নয়। তার মনে হচ্ছে পানির নিচ থেকে কেউ তার জালটা অদ্ভুতভাবে টানছে। টানাটানের এক পর্যায়ে পানিতে চোখ পড়তেই সে দেখতে পায় পানির নিচে থেকে একটা লোক তার জালটা ধরে টানছে। একটা মানুষ নিচ থেকে তার জাল ধরে টানছে। যখনই চোখে এটা পড়েছে, সে ভালো করে আরো খেয়াল করতে থাকে। দেখতে পায়, আরে এটা কে? এটা তো আর কেউ নয়, এই লোকটা তার নিজেরই বাবা। নিজের বাবাকে পানির নিচে দেখতে পেয়ে হিরণ অবাক হয়ে জাল না টেনে দাঁড়িয়ে থাকে। ভালো করে খেয়াল করতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ে ধবধবে সাদা একটা মাছ, গায়ে সুন্দর রঙিন আঁশের বিভিন্ন ছোপ কাটা, আর তার বিশাল লেজ রয়েছে। বিশাল লেজ নেড়ে পানিতে বড় ঢেউ তুলে নিমেষেই জাল ছিঁড়ে বেরিয়ে যায় ওই মাছটি। মুহূর্তের মধ্যেই সবকিছু ভোজবাজির মতো মিলিয়েও যায়। এত সুন্দর মাছ আর মুহূর্তের এই আকস্মিকতায় হিরণ অবাক হয়ে যায়। খুব সামান্য সময়ে এই অদ্ভুত ঘটনায় সে হতবিহ্বল হয়ে বসে পড়ে নৌকায়। একটু স্বাভাবিক হওয়ার পর সে কেঁদে ওঠে তার বাবার জন্য। কেন তার বাবাকে এই অবস্থায় সে দেখল? পানির নিচে তার বাবা কি করে? সকাল সকাল বাড়িতে ফিরে এসে সবাইকে এই ঘটনা বললেও কেউ বিশ্বাস করতে চায় না। আর হালদা নদীতে বা কর্ণফুলী নদীতে রাতের বেলা মাছ ধরতে গেলে এরকম অদ্ভুত ঘটনা তো ঘটতেই পারে। তবে এই ধরনের ঘটনা ইতোপূর্বে কোনো মুরব্বীরাও কখনো দেখেন নাই, শোনেনও নাই তাদের ময় মুরব্বীর কাছ থেকে। তবে গ্রামের মুরব্বীরা বলেন যে, দেখো বাবা,
তোমার বাবা তো মাছ ধরতে গিয়ে এরকম একটা দুর্ঘটনায় পতিত হয়েছে। আমরা এখনো নিশ্চিতভাবে জানি না আসলেই তার সাথে কি হয়েছিল। তবে যেহেতু তুমি এরকম একটা দৃশ্য দেখেছ, নিশ্চয়ই রাতের বেলা তোমার মাছ ধরতে যাওয়া ঠিক হবে না। নিশ্চয়ই ওই অদ্ভুত মাছটা তোমাকে কিছু বলতে চাচ্ছে। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে বিষয়টা ভালো না। গ্রামের মুরব্বীরা হিরণকে রাতে মাছ ধরতে যেতে নিষেধ করেন, কিন্তু হিরণ আরো কৌতূহলী হয়ে পড়ে। সে চিন্তা করতে থাকে বাবার মৃত্যুর রহস্যের কুল কিনারা মনে হয় সে করে ফেলবে। সে কিন্তু কোনো কবিরাজের কাছে যায় নাই, কোনো হুজুরের কাছে যায় নাই যে কি হয়েছিল না হয়েছিল। সে নিজে থেকেই খোঁজার চেষ্টা করছিল আসলে ঘটনাটা কি। তবে এবার নৌকায় সে জালের সাথে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র সাথে রাখে, দা, ছুরি, বল্লম এগুলো নিয়ে গেছে। আর তার মনে গেঁথে যায় ওই মাছটাই তার বাবাকে মেরে ফেলেছে, আর এবার তাকে শিকার বানানোর জন্য চেষ্টা করছে। এভাবে প্রতি রাত্রেই সেই অপেক্ষা করতে থাকে সেই মাছটির জন্য। দিন যেতে থাকে, রাত যেতে থাকে। এইভাবে এক চাঁদনি রাতে নদীতে মাছ কম ধরা পড়ায় হিরণ জাল রেখে নৌকায় বিশ্রাম করছিল। এমন সময় নদীর কিছুটা দূরে আরো কয়েকটা নৌকার পাশের পানিতে অদ্ভুত একটা সাদা আলো দেখতে পায়। প্রথমে খেয়াল করতে না পারলেও পরে সে বুঝতে পারে ওই জায়গায় পানির নিচে অদ্ভুত সাদা কোনো আলো অবস্থান করছে। হিরণ চিৎকার দিয়ে ওখানে থাকা নৌকার মাঝিদের ডাক দেয়। সেই মাঝিগুলো হিরণের ডাকে সাড়া দিতে দিতে আলোটা পানির গভীরে চলে যায়, একটা সময় মিলিয়ে যায়। এই ঘটনার পরে হিরণ অন্য মাঝিদের সাথে আলোচনা করে, কিন্তু অন্য মাঝিরা তো সেই আলোটা দেখে নাই। দেখতে দেখতেই সেই আলোটা নিচে চলে গেছে, এই জন্য তারা বিষয়টা বিশ্বাস করতে চায় না। তবে হিরণ বুঝতে পারছিল কোনোভাবে ওই মাছটা তাকে অনুসরণ করছে। এভাবেই মোটামুটি দিনকাল কাটছিল। গভীর এক বর্ষার রাত্রে হিরণ মাছ ধরতে নদীতে গিয়েছে। প্রথম দিকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও এক পর্যায়ে আসলে মূলত বৃষ্টি নেমে আসে। বৃষ্টির তীব্রতা বেড়ে গেলে হিরণ নৌকার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছিল। এমন সময় হিরণ তার নৌকায় অস্বাভাবিক দুলুনি অনুভব করতে থাকে। সে নৌকার ছাউনি থেকে মাথা বের করে দেখার চেষ্টা করছিল আসলে হচ্ছেটা কি। সে তখন দেখতে পায় তার নৌকার পাশে বিশাল অদ্ভুত রকমের একটা সাদা মাছ ভেসে আছে। মূলত সেই মাছের লেজের ঢেউয়ের কারণেই নৌকাটি দুলছিল। এত বড় আর সুন্দর মাছ দেখে প্রথমে অবাক হলেও পরে হিরণ সিদ্ধান্ত নেয় সে ওই মাছকে এবার আক্রমণ করবে। তার বাবার খুনিকে সে আক্রমণ করবেই, যে কারণে সে নৌকার মধ্যে দেশি অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে। যেভাবে সেই কাজ, আবার নৌকার ছাউনির মধ্যে ঢুকে নৌকার পাটাতন থেকে একটা বড় বল্লম নিয়ে সে বেরিয়ে আসে। বৃষ্টির তীব্রতার কারণে চোখে পুরোপুরিভাবে খেয়াল করতে না পারলেও সেই রঙিন মাছটাকে উদ্দেশ্য করে যতটুকু সে বুঝতে পারছিল তার হাতের বল্লমটা ছুঁড়ে মারে। মুহূর্তেই পানিতে বড় আন্দোলন তৈরি হয়। ঝপাস ঝপাস শব্দ করে কিছুক্ষণ পরে নদীর পানি পুরোপুরি শান্ত হয়ে যায়। প্রচন্ড বৃষ্টিতেও স্পষ্ট বোঝা যায় নদীর পানি লাল হয়ে গেছে অনেকটা। মনে মনে হিরণ বেশ খুশি হয়। হিরণ বুঝতে পারে এই বল্লমটা মাছের গায়ে গেঁথে গেছে। বল্লমটা নিয়েই মাছটা নিচে চলে গেছে। মাছটা মরে ভেসে ওঠার অপেক্ষা করতে থাকে সে। বেশ কিছু সময় অপেক্ষা করে, কিন্তু মাছটা ভেসে ওঠার কোনো লক্ষণ না দেখে বাড়িতে ফিরে যাবার সিদ্ধান্ত নেয় হিরণ। বাড়িতে গিয়ে এতদিনের সবকিছুই তার মাকে বলে। তার মা একমাত্র ছেলেকে কোনোভাবেই নদীতে আর মাছ ধরতে দেবেন না, এমনটাই খুব জোরালো ভাবে হিরণকে বলতে থাকেন। নিষেধ করেন যে বাবারে কোনোভাবেই যাওয়া যাবে না, এখন তুমি সংসারের হাল ধরেছ, তোমার একটা কিছু হয়ে গেলে আমাদের কি হবে। ইতোমধ্যে মাছ ধরার পাশাপাশি হিরণ আরো একটা কাজ কিন্তু ধরেছিল, সেটা হচ্ছে যে ইঞ্জিন চালিত নৌকা। এই ইঞ্জিন চালিত নৌকাগুলোতে ওই এলাকায় স্টিমার নামে সকলে ডেকে থাকেন। মূলত স্টিমার জিনিসটা তো আসলে ভিন্ন, কিন্তু ওই এলাকায় এই ধরনের নৌকাগুলোতে স্টিমার বলে মানুষ অভিহিত করে থাকেন। স্থানীয় কয়েকটা ঘাট রয়েছে, যেমন চৌধুরী ঘাট, যোগীর ঘাট, লাম্বুর ঘাট সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যাত্রী পারাপার করতো সে দিনের বেলাতে।
আর রাতের বেলা কিন্তু ঠিকই সেই নৌকা নিয়ে মাছ শিকারে বের হতো। আর এইবার তার একটাই উদ্দেশ্য, ওই বিশেষ মাছটাকে ঘায়েল করতে হবে। একদিন অনেকটা সন্ধ্যাবেলায় কিছু যাত্রী নামিয়ে দিয়ে সে সেই ইঞ্জিন চালিত নৌকা বা স্টিমার নিয়ে সে তার গন্তব্যে ফিরছিল। প্রতিমধ্যে দুজন বেশ সাজুগুজু করা মহিলা তাকে দেখে হাতের ইশারা দেয় স্টিমারে তাদেরকে তোলার জন্য। হিরণ তখন তো আসলে অনেকটা শেষ যাত্রী তোলা, ওই সময় সে আর যাত্রী তুলতে চাইছিল না। হিরণ তাদের ডাকে সাড়া না দিয়ে নিজের মতো স্টিমার চালিয়ে যেতে শুরু করে। কিন্তু সে লক্ষ্য করে স্টিমার নিজের গতিতে চললেও ওই দুজন মহিলা তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। হিরণ মনে চিন্তা করলো যে এদের সাজুগুজু দেখে মনে হচ্ছে এরা কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা হবে, হয়তো কোনো বিপদে পড়েছে, না হলে তো সন্ধ্যার পরে এভাবে বাড়ি থেকে বের হওয়ার কথা না, আবার কোথাও হয়তো বা দাওয়াত খেতে গিয়েছিল, দেরি হয়ে গেছে, এখন বাড়িতে ফিরবে। এসব কিছু চিন্তা করতে করতেই হিরণ কি করে, ওই স্টিমারটা নদীর তীরে নিয়ে আসে, মানে যেখানে ওই দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। হিরণ ওইখানে যখন তার স্টিমারটা ভেড়ানোর পর যাত্রী তোলার জন্য কিন্তু একটা কাঠের পাটাতন নামিয়ে দিতে হয়, ওর উপর দিয়ে যাত্রীরা ওঠে। এখনো আমরা সেটা দেখি, নৌকাতে যাত্রী তোলার জন্য কাঠের পাটাতন নামিয়ে দেয়, লঞ্চে এরকম থাকে, তো হিরণ ওরকম একটা কাঠের পাটাতন নামিয়ে দেয়। ওই মহিলা দুজন কোনো কথা না বলে একদম সুরসুর করে ওই কাঠের পাটাতনের উপর দিয়ে হেঁটে হেঁটে স্টিমারে উঠে পড়ে। সাধারণত এত চিকন একটা পাটাতনের উপর দিয়ে উঠতে হলে যে কোনো মানুষ একটু রয়েস হয়ে ওঠে, আর মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, আর একজন তাদের সাথে থাকা পুরুষ মানুষ হাত ধরে তারপরে উপরে তোলে। কিন্তু মনে হলো যে এরা দিব্যি উঠে গেল দুজনই। এরপরে হিরণ যেটা খেয়াল করে সেটা হচ্ছে, যে জায়গায় সে কাঠের পাটাতনটা নামিয়েছে এটা কোনো ঘাটই না, ওই জায়গায় অনেক ঝোপঝাড়, কাঁটাওয়ালা গাছও রয়েছে। এইখানে এই মহিলারা কিভাবে আসলো, আর এটা পার হয়েই বা কিভাবে একদম সুরসুর করে উঠে গেল? বিষয়টা খেয়াল করে হিরণ ওই মহিলা দুজনকে উদ্দেশ্য করে বলে যে, আপনারা এমন একটা জায়গায় দাঁড়াইছেন কেন, বলেন দেখি, এটা কোনো পরিষ্কার জায়গা? আর আপনাদের বাড়ি কোথায়? হিরণ তো এগুলো প্রশ্ন করছে, কিন্তু এই দুজন স্টিমারে ঢুকে ওই ছাউনির ভিতরে ঢুকেছে। এরপর তারা কোনো কথা বলছে না, তবে একজন হাতের ইশারায় দেখিয়ে দেয় যে ওই দিকে। হিরণ আবার জিজ্ঞেস করে যে হাতের ইশারা দিলে তো হবে না, এদিকে তো অনেকগুলা ঘাট আছে, কোন ঘাটে নামবেন? এরপর একজন জবাব দেয়, যোগীর ঘাটে নামবো। তার কণ্ঠস্বরটা স্বাভাবিকই ছিল 8-10 জন মহিলার মতোই। হিরণ আর কথা না বাড়িয়ে আবার সে তার নৌকার ইঞ্জিন স্টার্ট দেয়। স্টিমারের ইঞ্জিনের শব্দে তার মনে হচ্ছিল অতিরিক্ত ওজন হয়ে গেছে, কারণ হচ্ছে একটা বেশি মাত্রায় লোড হয়ে গেলে ইঞ্জিনে অন্য ধরনের একটা শব্দ হয়। কিন্তু নৌকায় তো মাত্র 2 জন উঠেছে, এমনটা তো হওয়ার কথা না। হিরণ ভাবলো হয়তো ইঞ্জিনের সমস্যা, এই মনে করে সে তার মতো করে চালিয়ে যাচ্ছিল। ভেতরে বসে থাকা মহিলা 2 জন একেবারেই নিশ্চুপ। তাদের সাজগোজ দেখে হিরণ মনে মনে ভাবতে থাকে, তারা মনে হয় নিশ্চয়ই কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে অথবা গিয়েছিল। তো এত সব ভাবতে ভাবতে যোগীর ঘাট চলেও আসে। স্টিমার থেকে নামার জন্য গাছের পাটাতন বিছানোর আগেই মহিলা 2 জন হিরণকে অবাক করে দিয়ে লাফ দিয়ে নৌকা থেকে পাড়ে নেমে যায়। বেশ অবাক হয়ে যায় হিরণ, কি ব্যাপার বুঝে ওঠার আগেই মহিলা 2 জন পেছনে ফিরে হাঁটা দেয়। হিরণ তাদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়, ও আপা, ও আপা, আমার ভাড়া না দিয়ে কোথায় যান? এভাবে 2-3 বার ডাকাডাকির পরও মহিলা 2 জন কোনো সারা শব্দ না করে নিজেদের মতো করে হেঁটে চলে যায়। এদিকে হিরণ সে এই কয়েকটা টাকার জন্য তাদের সাথে আর বাঘ বিতণ্ডায় জড়াতে চাইল না, তবে সে বিড়বিড় করে বলছে যে এই জন্যই মানুষের উপকার করতে নাই, উপকারকারীকে বাঘে খায়, আর কখনো এইভাবে রাতের বেলা যাত্রী তুলব না, উপকার করলাম অথচ ভাড়াটা না দিয়ে চলে গেল, এইভাবে সে বলছে নিজের মতো করে। এরপর সে আবার যখন তার নৌকার ইঞ্জিন চালু করতে যাবে তখনই দেখে ওই মহিলা 2 জন নদীর তীরে হাজির। তাদেরকে দেখে হিরণ
তার নৌকার এক প্রান্তে একেবারে তেড়ে আসছে, বলছে যে এত রাত্রে ভাড়া না দিয়ে আপনারা চলে যাচ্ছেন, চলেই তো গেছিলেন, কেমন মানুষ আপনারা, মানুষের উপকারের এভাবেই দাম দেন না। এইভাবে হিরণ বলছিল। আর তখন এই দুইজন মহিলার মধ্যে একজন নদীর তীরে দাঁড়িয়েই হিরণের উদ্দেশ্যে তার হাত বাড়িয়ে দেয়। তার হাতে ছিল একটা ছোট্ট পুটলি। যখনই এই হাত দেখেছে যে নদীর তীরে দাঁড়িয়ে হাত লম্বা করে হিরণের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তখন হিরণের বিশেষ কিছু বোঝার বাকি থাকে না যে সে নৌকায় কি নিয়ে এসেছে। সে এখন নিজের ভাড়া তো দূরে থাক, কোন রকমে স্টিমারের ইঞ্জিন চালু করে প্রাণ নিয়ে ওখান থেকে ভাগে। এসেই সোজা বাড়িতে চলে যায়। ওই রাত্রে সে আর মাছ ধরেনি। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। নিজের বাবার হারিয়ে যাওয়ার ক্ষোভ সাথে নিয়েই কিন্তু রাতের বেলা নৌকা নিয়ে সে মাঝে মধ্যেই বের হয়। বেশ কিছু সময় মাছ ধরার চেষ্টা করে, এরপর সেই মাছটাকে খুঁজতে থাকে, ওই মাছটা। এভাবে কিন্তু চলছিল সময়। এক রাত্রে অন্যান্য রাতের মতোই সে বেশ কিছু সময় মাছ ধরার চেষ্টা করে, কিন্তু মাছ ওই রাতে তেমন একটা পাচ্ছিল না। চিন্তা করলো আরো একটু সময় মাছ ধরি। এভাবে ধরতে ধরতেই নিজের অজান্তেই একটা সময় যোগীর ঘাট নামক এলাকায় সে চলে আসে। হঠাৎ আবছা আলোয় হিরণ দেখতে পায় দুজন মহিলা নদী থেকে কি যেন একটা টেনে উপরে তোলার চেষ্টা করছে। কৌতূহলী হয়ে সে আরো কাছে এগিয়ে দেখতে পায় যে ওই দিনে সাজুগুজু করা মহিলা দুটা ধবধবে সাদা বেশ বড় সাইজের একটা মাছের লেজ ধরে টেনে উপরে তোলার চেষ্টা করছে। মাছটাও নিজের প্রাণপণে নিজেকে জলে ফিরিয়ে নিতে চেষ্টা করছে। আরো কাছে এগিয়ে গিয়ে হিরণ দেখতে পায় ওই মাছটার গায়ে একটা বল্লম গেঁথে আছে। তৎক্ষণাৎ হিরণের মনে পড়ে বৃষ্টির সেই রাতের কথা, রঙিন মাছকে উদ্দেশ্য করে তার বল্লম ছুঁড়ে মারার ঘটনা। হিরণকে কাছে আসতে দেখে ওই মহিলা দুজন চোখের পলকে মাছের লেজটাকে ছেড়ে দিয়ে দৌড়ে নদীর তীরে উঠে কোথায় যেন পালিয়ে যায়। হিরণ খেয়াল করে এতক্ষণ টানাটানি আর ধস্তাধস্তির কারণে ওই যে বড় রঙিন মাছটা একেবারে ক্লান্ত হয়ে অর্ধেক পানি আর অর্ধেক কাদায় পড়ে আছে। সাত পাঁচ না ভেবে হিরণ নৌকা থেকে নেমে মাত্র মাছটার পিঠে চেপে বসেছে, আর বসে আগে থেকে গেঁথে থাকা বল্লমটা আরো জোরে চাপ দিয়ে মাছটার শরীরে গেঁথে দেয়। শরীরের এপাশ থেকে বল্লমটা ফুরে ওপাশ দিয়ে বেরিয়ে আসে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে মাছটা। হিরণ সুযোগ বুঝে সর্বশক্তি দিয়ে মাছটার গায়ে কিল ঘুষি দিতে থাকে। একটা পর্যায়ে মাছটার মাথাটা পানি থেকে বেরিয়ে আসে। এটা দেখে হিরণ ভয়ে পিছিয়ে যায়। বিশালাকার মাথার পেছনে রঙিন আশে ভরা, রঙিন কেশর বা সোনালী চুলের মতো তন্তুতে মাথাটা বেশ অদ্ভুত লাগছে। নাক মুখ ফুরে গল গল করে রক্ত বেরিয়ে আসছে মাছটার মাথার অংশ থেকে। এত সুন্দর অদ্ভুত মাছ জীবনে সে কখনো দেখেনি। কি করবে ভেবে উঠতে পারছিল না। সে দেখলো মাছটা আবার পানিতে নেমে যেতে চাইছে। এবার হিরণ মাছটার লেজ ধরে রাখে। এতক্ষণ ওই মহিলারা যা করছিল একইভাবে হিরণও তাই করছে। এদিকে মাছটার রক্তে লাল হয়ে গেছে নদীর বেশ কিছুটা পানির অংশ। একটা সময় নিস্তেজ হয়ে যায় মাছটা। মাছটার চোখ দিয়ে কিন্তু অদ্ভুত ধরনের সাদা আলো বের হচ্ছিল। নৌকায় থাকা রশি দিয়ে মাছটার লেজ আর বল্লমটাকে টেনে বের করে ভালো করে ধুয়ে আর একটা কাপড় দিয়ে মুড়িয়ে এরপর মাছটাকে নৌকার সাথে বেঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবে। এমন সময় ওই যে দুইটা নারীরূপী অবয়ব, এটা দৌড়ে এসে ওই মাছটাকে কেড়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করে। ইতোমধ্যে হিরণ তার নৌকা বেশ খানিকটা দূরে নিয়ে এসেছে। একটা পর্যায়ে টানাটানির সময় ওই মাছটার মাথার অংশ থেকে কিছুটা ছিঁড়ে নিয়ে চলে যায় ওই মহিলারূপী পিশাচ দুটো। মাথার আংশিক ছিঁড়ে নিয়ে যাওয়ার কারণে মাছটা যতটুকু শক্তি শরীরে অবশিষ্ট ছিল মাছটার, তাও মনে হচ্ছে শেষ হয়ে গেছে, এখনই মারা যাবে। কিছুটা নড়াচড়া করছিল। পুরোটা পথে মাছটা মৃদু নড়াচড়া করেছে, আর কিছু করেনি। এছাড়া আর কোনো লক্ষণ ছিল না। একটা সময় সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাড়ির ঘাটে এসে নৌকা বেঁধে মাছটাকে খুলতে গেলে দেখে যে মাছটার চোখের
যেই অংশে সাদা আলো ছিল, চোখ দুটো ছিল মাথার উপরের অংশ ছিঁড়ে নিয়ে চলে গেছিল আর কি, তো ওই আলো নিভে গেছে। আরো একটা অদ্ভুত ব্যাপার, ধবধবে সাদা আর রঙিন মাছটা কালো আর মেটে রঙের হয়ে গেছে, আর তখনও মাথার ছেঁড়া অংশ দিয়ে রক্ত ঝরেই চলেছে। একে তো অদ্ভুত মাছ, দ্বিতীয়ত অপরিচিত মাছ, আর তৃতীয়ত মৎস্য পিশাচের হাত থেকে ছিনিয়ে নেয়া মাছ। এই মাছটা কি বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে? হিরণ সিদ্ধান্ত নেয় মাছটাকে সে বাড়িতে নিয়ে যাবে না। মনের অনিচ্ছায় মাছটাকে রশি থেকে খুলে পানিতে ভাসিয়ে দেয় হিরণ। বাড়িতে গিয়ে মায়ের কাছে সবকিছু খুলে বলে এরপর ঘুমিয়ে পড়ে সে। তবে ওই রাত্রে হিরণ এমন একটা স্বপ্ন দেখে যা আর কখনোই সে দেখতে চাইবে না। হিরণ স্বপ্নের মধ্যে দেখে যে একজন তাকে বলছে, হিরণ রে, তুই এটা কি করলি? তুই তো সর্বনাশ করে ফেলছিস। এই যেই মাছ, এই মাছটা হচ্ছে নদীর এক জিনের মেয়ে। সে মূলত নদীর একটা বিশেষ অংশ দেখাশোনা করত। কোনো মানুষ সহজে তার দর্শন পায় না। আর তোর বাবাকে মূলত ওই দুটা পিশাচি মেরেছে। আর এই মাছটা ওই দুটো পিশাচকে সবসময় তাড়া করতো, যেন কোনো মানুষকে ওরা ক্ষতি করতে না পারে। আর তোর বাবাকে মারার পর এই মাছটা সে তার পাহাড় আরো বেশি মাত্রায় বাড়িয়ে দেয়, যাতে করে কোনোভাবে নতুন করে আর কোনো মানুষের ক্ষতি না হয়। আর এই মাছটা তোকে দেখা দিয়েছিল, একটা জিনিস জানাতে চেয়েছিল যে তোর বাবা মারা গেছে, কিন্তু তুই তো বুঝতে পারিস নাই। তুই এই মাছটার দিকে রাগের বশবর্তী হয়ে বল্লম নিক্ষেপ করেছিস। এই বল্লম নিয়ে আহত হয়েই এতদিন সে এই এলাকাটা পাহারা দিচ্ছিল। আর ওই যে দুটো মৎস্য পিশাচ, এই দুইটা যেই ঘাটে ছিল, ওই ঘাট থেকে ওরা বেরোতে পারতো না, ওদেরকে আটকে ফেলেছিল। আর সুযোগ বুঝে তোর নৌকাতেই এই পিশাচ দুটো নদীর এই যোগীর ঘাট এলাকায় চলে আসে। তুই তো বুঝতে পারিস নাই। এই দুইটা এই মাছটার উপর খুব ক্ষিপ্ত ছিল, কারণ এই মাছের কারণে বা এই জিনের মেয়ের কারণে ওরা মানুষের ক্ষতি করতে পারত না। যেহেতু মাছটা দুর্বল হয়ে পড়েছিল অনেকটাই, সুযোগকে ওকে ধরে ফেলেছিল, আর তখন টেনে উপরে তুলতে চায়। তুই ওইদিকে চলে আসিস, আর তুই না বুঝে এই মাছটাকে মেরে ফেললি। এটা তুই কি করলি? কিভাবে এর প্রায়শ্চিত্ত করবি বল? এরপরই হিরণের ঘুম ভেঙে যায়। হিরণ ঘুম থেকে জেগে ওঠে। জেগে ওঠার পর সকালের অপেক্ষা করতে থাকে। সকালে বেশ কিছু লোক নিয়ে সেই জায়গাতে যায় যেই জায়গা থেকে প্রথমে ওই পিশাচ দুটোকে নৌকায় তুলেছিল। ওখানে খুব বেশিক্ষণ খুঁজতে হয়নি। একটা জায়গায় দেখা গেল তার বাবার ছেঁড়া লুঙ্গি পরে আছে, আর একটা জায়গায় তার বাবার গেঞ্জি পরে আছে, বাবার গামছা পরে আছে আর একটা জায়গায়। তখনই বুঝতে পারে তার বাবাকে এখানে নিয়ে আসা হয়েছিল। আর কিছুক্ষণ খোঁজার পরেই তার বাবার শরীরের কিছু কিছু অংশ, সেগুলো হাড় হয়ে গিয়েছিল, মাংস ছিল না, মাথার খুলিটাও পাওয়া যায়। তখন হিরণ বুঝতে পারে সে কি ভুল কাজটাই না করেছে। তার বাবার মৃতদেহের অংশ বিশেষ পাওয়ার পর তাদের ধর্ম অনুযায়ী সেটা সৎকারের ব্যবস্থা করে। এরপর হিরণ অঝোর ধারায় কান্নাকাটি করতে থাকে। সকলকে খুলে বলে ঘটনাটা, এবং সকলকে বলে, হাই হাই, এ আমি কি করলাম, এ আমি কি করলাম, না বুঝে এটা আমি কি করছি, আমি কিভাবে এর প্রায়শ্চিত্ত করব, ভগবান কি আমাকে ক্ষমা করবেন, এটা আমি কি করলাম। এই রকম অনুশোচনা প্রতিনিয়ত হিরণ করতে থাকে। তার কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে যেত। মানুষজন তাকে উল্টো সান্ত্বনা দিত যে তুমি তো বুঝে করো নাই। তারপরও হিরণ কোনোভাবেই নিজেকে আসলে মাফ করতে পারে না। এভাবেই হিরণ সে অনুশোচনা করতে করতেই স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নেয়। এই মাছটার মৃত্যুর কারণ হিসাবে
হিরণ যে জিনেদের প্রতিহিংসার শিকার হয়েছে বিষয়টা এরকমও না। হয়তোবা হিরণের গভীর প্রায়শ্চিত্তবোধ, অনুশোচনার কারণে এই মাস্টার পরিবার তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু হিরণ কখনোই নিজেকে ক্ষমা করতে পারেনি। একটা সময় হিরণ মারা গিয়েছে, স্বাভাবিকভাবেই মারা গিয়েছে, তবে সে সব সময় যতদিন সে জীবিত ছিল তার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করেছে। কেন সেই ভুলটা করলো আসলেই ও তো বুঝতে পারে নাই। যখন সে দেখেছে তার বাবার মতো একটা অবয়ব পানির নিচে আছে, তারপরে ওই মাছটাকে দেখেছে, মনেই করেছে যে ওই মাছটাই তার বাবাকে হত্যা করেছে। আর ওই যেই পরীটা মূলত যে মাছের রূপ ধরে ওই দুটো মৎস্য পিশাচকে তাড়া করে ফিরত যাতে করে মানুষকে ক্ষতি না করে, এই দুটোই তো তার বাবাকে হত্যা করেছে। আর হিরণের নৌকায় করেই ওরা আর একটা ঘাটে চলে এসেছে। এরপর ওরাও দুর্বল হয়ে যাওয়া সেই মাছটিকে ধরে ফেলেছিল, আর তখন হিরণ চলে আসে। হিরণ তো বুঝতে পারে নাই, সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়ে দেয়। এভাবেই জিনেদের মধ্যেও অসংখ্য জিন মানুষের উপকারের জন্য অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে, যার খবর হয়তোবা আমরা জানি না, আর জানা সম্ভব হয় না। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আর যারা মানুষের ক্ষতি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে কঠিন শাস্তি দিন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমার হৃদয়কে অনেক বেদনার্ত করেছে। আশা করছি ঘটনাটি আপনাদের কাছেও এক বেদনার অনুভূতি জাগাবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স,